দেখো আজকের আমরা পার্টটা থাকবে এমআরপি নিয়ে। ইআরপিটা আমরা ধীরে ধীরে পরে শেষের দিকে আসবো চ্যাপ্টারের। এখন এমআরপিটা ছিল আমাদের ইনিশিয়াল লেভেলে, যখন আমাদের কম্পিউটারের যুগ আসে, আপগ্রেডেশন যুগটা হয়, তখন ইনিশিয়াল লেভেলে আমাদের এমআরপি সফটওয়্যার ইউজ করে আমরা কাজটাকে আরো ইজি করতাম। তো এই যেহেতু ইভলিউশনটা এমআরপি থেকে আসছে, তো এমআরপিটা আমার জানা দরকার, তাই পড়া। এখন এমআরপি নামে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এমআরপি আর একটা এমআরপি টু। এমআরপি টুটা আমরা পড়বো। স্যার ওই যে আমি যেটা এক্সেল এর কথা বলছিলাম স্যার, ওই যে ভিজুয়াল বেসিক এর কোডিং করে ওরকম আর কি করা যায় স্যার, ওইটা দিয়ে অনেকেই করে এটা। আর হচ্ছে ওই গুগল শিটের সাথে যদি কানেক্ট করে নেয় তাহলে লাইফ টাইম মানে ডাটা স্ট্রিমিং করা যায় এক্সেল। তো ওইভাবে অনেকে ডাটাটা রেখে করে। আর এসের তো দাম মানে ইআরপির মোটামুটি ছোট কোম্পানি হলে ইআরপি আসলে ইনস্টল করতে একটা ভালো খরচ হয়, এই জন্য এক্সেল দিয়ে অনেকে এভাবে করে স্যার, এটা বলছিলাম। এক্সেল দিয়ে করে, বাট গুগল শিটস তো আর বেশি দিন আগে আসে নাই, তাই না? জাস্ট রিসেন্ট কিছুদিন হয়েছে গুগল শিটের এটা আসাটা। তো আগে থেকে হ্যাঁ এক্সেল ফাইলটা শেয়ারিং করা যেত, আমরা অলরেডি এক্সেলে রেকর্ড রাখতো সবাই। এখন আসলে মনে করো এই যে ইআরপি যেটা বলতে, যেটা বললাম না যে অনেক কস্টিং, হ্যাঁ ইআরপি যারা সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা আসলে ইনিশিয়ালি একটা ভালো তারা কস্ট নেয়, প্রচুর তারা একটা কস্ট নিয়ে এটা সেট আপ করে দেয়, দেন তারা মান্থলি মান্থলি তোমাকে সার্ভিস চার্জ তারা নেয় এটার জন্য। এমনও কোম্পানি আছে তারা এমআরপি ইআরপি কোনোটা ইউজ করে না, তারা এমআইএস ইউজ করে, বলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আমি যেখানে ছিলাম আগে ডিবিএল গ্রুপ পুরোটা চলে এমআইএস দিয়ে। এবং এখানে ইআরপিটা সার্ভিস প্রোভাইডার, তারা তো আউটসোর্সার মানে থার্ড পার্টি, তারা ইআরপি সেট করে দিয়ে তারা চলে গেছে সাপোজ, তারপর তারা শুধু মেনটেন করে যাচ্ছে। আর ডিবিএল গ্রুপে তোমার নিজেরই আলাদা ডিপার্টমেন্টই আছে এমআইএস। সে এমআইএস ডিপার্টমেন্ট আলাদা প্রোডাকশন টিমের মতোই এমআইএস ডিপার্টমেন্টটাই এই পুরো সফটওয়্যার ডেভেলপ মানে সার্ভারটা ডেভেলপ করেছে, এবং তারা এখানে সেম ইআরপির কাজটাই করে। এবং এগুলো আসলে যারা মডার্ন মডার্ন ফ্যাক্টরি গুলো যারা টেকনোলজিক্যালি আপগ্রেডেড, তাদের আর ইনভেস্টমেন্ট ভালো, তারাই আসলে এগুলো প্ল্যান করে। ছোট কোম্পানিতে এসে ইআরপির কথা চিন্তাও করবে না, তাই না? দেখো এগুলো বেনিফিট গুলা কি, আসলে যখন ফ্যাক্টরিটা পরিসর বড় হয়ে যায়, যখন কম্পোজিট রূপ ধারণ করে, তখন আসলে এত ভাস্ট পরিসরটাকে সামাল দেওয়া বা এত বায়ার কানেক্টেড করা এগুলো টাফ হয়ে যায়, তখনই অটোমেশন গুলো দরকার। তো দেখো এমআরপি, এমআরপি যেটা শুরু দিয়ে এটা মিনিং ছিল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। তখন শুধু ম্যাটেরিয়াল চিন্তা ভাবনা করা হতো, যে একটা প্রোডাকশন মানে প্রোডাকশন প্ল্যানিং যখন করতেছি, যে এখন থেকে আজকে থেকে 1 মাস নেক্সট মান্থে আমি একটা প্রোডাক্ট আমি তৈরি করব। তো অবশ্যই আমাকে এখন থেকে প্রোডাক্টের জন্য যে র মেটেরিয়াল দরকার সেগুলো আমাকে চিন্তা করতে হবে, আমাকে এগুলো সোর্স করতে হবে। তোমরা একটা টার্ম জানো, লিড টাইম? জানো কি জি এটা? স্যার। লিড টাইম বলতে বলো তো লিড টাইমটা কি? স্যার ওই যে মানে প্রসেস করে শিপমেন্ট পর্যন্ত পাঠানোর যে সময়টা। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টের শুরু থেকে মানে কোনো একটা প্রোডাক্ট তৈরিতে তার শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টুকু লাগে, তাকে বলা হয় ওই প্রোডাক্টের বা ওই প্রসেসটা লিড টাইম। এবং বায়ার যখন আমাকে অর্ডার দেয়, সে অবশ্যই আমাকে একটা সময় দিয়ে দেয়, তাই না? সে আজকে আমাকে অর্ডার দেয়, বলে আমাকে নেক্সট মান্থ শিপমেন্ট, তার মানে কি এই নেক্সট মান্থ মানে এই যে একটা মাস 30 দিন হচ্ছে আমার জন্য এটা লিড টাইম। এখন তোমাকে সে বললো যে গার্মেন্টস তোমাকে 1 মাস পরে ডাইরেক্টলি তোমাকে গার্মেন্টস মেক করে আমাকে শিপমেন্ট করতে হবে। তো গার্মেন্টস মেক করতে গেলে তোমার ফেব্রিক লাগবে, তো ফেব্রিক তো একটা লিড টাইম থাকবে না, ফেব্রিক তো একদিনে চলে আসবে না, তাই না? তো আমাকে ফেব্রিক তৈরিতে একটা লিড টাইম ধরতে হবে, ফেব্রিকে আমার স্পিনিং এর লিড টাইম থাকবে, আমার নিটিং এ থাকবে, আমার ডাইং এর লিড টাইম থাকবে। দেন ফাইনালি আমি ফেব্রিকটা পাবো। তারপর সেই ফেব্রিকটাকে আমি আবার আমার লিড টাইম মতো আমি কি করব, আবার এটা কাটিং করে সুইং করে প্যাকেজিং করে শিপমেন্ট করব। তো এই সমস্ত কিছু এটা কি আসলে ওই 1 মাসের মধ্যে ইনক্লুডেড না? খেয়াল করে দেখো, আমার জন্য টাইম দিয়ে দিছে 1 মাস, তার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্টের লিড টাইম আমাকে দিতে হবে, আবার আমাকে এটা ফাইনালি প্রোডাক্ট তৈরিও করতে হবে। সো প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কি একটা লিড টাইম আছে, একটা প্রসেসের লিড টাইম আছে। তো এই যে প্রোডাকশন প্ল্যানিংটা মানে ওই শিপমেন্ট টাইম ঠিক রাখার জন্য ম্যাটেরিয়াল লিড টাইম অনুসারে আমাদের একটা ভালো প্ল্যানিং দরকার না? না তো প্রোডাকশনটা অন টাইম হবে না। এই যে শুনে থাকো না ফ্যাক্টরিতে আমাদের যে শিপমেন্ট ক্যান্সেল হয় বা শিপমেন্ট আমরা করতে পারি না, আমরা যে এয়ার শিপমেন্ট করতে তোমরা শুনছো কখনো? আমরা ডেট মিস করে ফেলি।
শুনেছো এরকম? মানে টার্গেটের জি স্যার, শিপমেন্ট আমরা মিট করতে না পারলে আমাদের কি এয়ার শিপমেন্ট করতে হয় না? জি স্যার। সি শিপমেন্ট করতে গেলে আমাদের খরচ কম, বাট বায়ার যখন দেখলো যে না আমি তার টাইমটা, এখানেও কথা আছে, যখন দেখো যে বায়ার আমাকে যখন ডেট বেঁধে দিল, তোমরা এখন তখন দেখবা যাবা যে একটা ডেট দেয় 27শে ডিসেম্বর সাপোজ। আমার কোশ্চেন, 27শে ডিসেম্বর এটা কেন শিপমেন্ট করতে হবে? কারণ সে 27শে ডিসেম্বর যদি করি, তার সাথে লিড টাইম অ্যাড করে, মানে যতদিন লাগবে ট্রান্সপোর্টেশনে প্রোডাক্টটা, তারপরে কিন্তু প্রোডাক্টটা বায়ের হাতে যায় পৌঁছাবে। সো তার ওই পৌঁছানোর ডেট ক্যালকুলেট করে সে তোমাকে বলে দিয়ে 27শে ডিসেম্বরের মধ্যে আমাকে শিপমেন্ট করতে হবে। এখন 27শে ডিসেম্বর শিপমেন্ট তুমি করতে পারলা না, দেন তো তাহলে তারও টার্গেট মিস হলো না তার। তাহলে সে প্রোডাক্ট পাখন কি করে, আমাদেরকে একটা পানিশমেন্ট দিয়ে বলে আমাদের এখন এয়ার শিপমেন্ট করতে। এয়ার শিপমেন্ট করলে কি, প্রোডাক্টটা আমার পানিশেবল অফেন্স হইলো, সাথে কি ওর প্রোডাক্ট একটু আগে আগে চলে গেল। এর 3 মাস লাগবে না, এর হয়তো হাইস্ট অনেক লাগতে পারে এরকম। এই কথাগুলো মানে হচ্ছে কি, যে প্রোডাকশন প্ল্যানিং বেস করে আমাকে ম্যাটেরিয়ালস এর রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, আমাকে ম্যাটেরিয়াল প্ল্যানিংটা সেভাবে করতে হবে। এটাই ছিল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা এমআরপির উদ্দেশ্য। দেখো, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং কম্পিউটার বেসড প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম। এক্ষেত্রে আমি একসাথে কম্পিউটার বেসড প্রোডাকশন প্ল্যানিংটা করবো, এবং এটা ইনভেন্টরি মানে ম্যাটেরিয়ালের যে স্ট্যাটাস সেটাও আমি কন্ট্রোল করে রাখবো। এমআরপি is concerned with both production scheduling and inventory control. কি বলে, প্রোডাকশন শিডিউল করে হয়তো আমি কি এই ইনভেন্টরিটা টাইম মতো ঠিক রাখবো, যাতে আমার প্রোডাকশন ডেটটা মিট করে। আমার যেদিন আমার প্রোডাকশন শুরু করার কথা, যাতে আমি সেদিনই এটা শুরু করতে পারি। দেখো, it's a material control system that attempts to keep adequate inventory levels to assure that required materials are available when needed so as for uninterrupted production. তার মানে কি, এটা কি করবে, আমাকে এনশিওর করবে যে আমার যে ম্যাটেরিয়ালটা দরকার সেটা আমার ইনভেন্টরি লেভেলটা ঠিক আছে। মানে যখন আমি চাই প্রোডাকশন করতে, তখন ওই ম্যাটেরিয়ালটা আমার কাছে প্রেজেন্ট থাকবে, ইউজেবল হবে, যাতে আমার প্রোডাকশনে কোনো হ্যাম্পার বা ইন্টারাপশন না হয়। এমন না যে আমার ম্যাটেরিয়াল লাগবে 5টা, আমি 2টা নিয়ে আসছি, বাকি 3টা আসে নাই, তো 2টা আমি ইউজ করলাম, তো বাকি 3টা যে আসলো না, তার কারণে কি আমার এখন প্রোডাকশনটা হ্যাম্পার হবে না, ইন্টারাপশন হবে না। এইটাই কথা, যাতে কোনোভাবে এমন ভাবে প্ল্যানিং করতে হবে যাতে কোনোভাবে আমার এই প্রোডাকশনটা ইন্টারাপ্টেড না হয়। দেখো, ফর এক্সাম্পল ইন উইভিং প্ল্যান ম্যানুফ্যাকচার ফেব্রিক্স আর ইনভেন্টরি। দেখো, এটা উইভিং প্ল্যান মানে কি, যেখানে ফেব্রিক তৈরি করে না। উইভিং প্ল্যান কখনো গেছো কোনো উইভিং প্ল্যান্টে? তো যাওনি কোনো উইভিং প্ল্যান্টে, যাও নাই মিল ভিজিটে? স্যার ওই যে লুমে কাপড় তৈরি করে এখানে। আচ্ছা, তোমরা রেসপন্স করো না কেন? তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তোমরা এখনো কথা বলতে চাও না, কি ব্যাপার? না জানলে বলো, যাইনি কখনো, দেখি নাই। হ্যাঁ বলো, কি বলতেছিলে, কে বলো। স্যার ওই যে লুমের মাধ্যমে ওই যে ফেব্রিক তৈরি করে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা গেছি স্যার। সময় লাগলো এটা বুঝতে। এটা তো উইভিং প্ল্যান, উইভ করে, তাই না? এতদিনে যেই ডিপার্টমেন্টে হয় ওদের তো এটা ক্লিয়ার যে উইভিং প্ল্যান কোনটা, নিডিং প্ল্যান কোনটা। আচ্ছা, কি বলছে উইভিং প্ল্যান, যেখানে কি ফেব্রিক তৈরি করে। এখানে আমি দুইটা টার্মস বলবো, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, আর হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। মানে মানে কোন প্রোডাক্ট কোন ম্যাটেরিয়ালের জন্য ওই ফ্যাক্টরিটা ইন্ডিপেন্ডেন্ট, আর কোন ম্যাটেরিয়াল সেটা সে ডিপেন্ডেন্ট। যেমন দেখো, বলছে উইভিং প্ল্যান্টে যে ম্যানুফ্যাকচার্ড ফেব্রিক্স, মানে যে তৈরিকৃত ফেব্রিক যেটা সে তৈরি করে, এইটা হচ্ছে তার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। এটা সে নিজে বানাচ্ছে, এটার জন্য সে কারো প্রতি ডিপেন্ডেন্ট না। সাপোজ মনে করো আমার সরি উইভিং প্ল্যান্টে যে ডেনিম ফেব্রিক বা যে ওভেন ফেব্রিক তৈরি করতেছি, সেই ফেব্রিকটাই এই ফ্যাক্টরিতে কোনো কাজে লাগতেছে। হয়তো কোথাও আমার এখানে শেড করতে হচ্ছে, বা কোনো একটা কিছুতে আমাকে কোনো একটা মেশিন আমি ইউজ করতেছি ওই ফেব্রিকটাকে আমি, তখন এটা তার জন্য হবে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। মানে এইটা এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিজে তৈরি করতেছে, সে কারো কাছে এটার জন্য লায়াবল না, মানে দায়বদ্ধ না, সে নিজে থেকে নিজেরা সোর্স করতে পারতেছে। বাট তার এই উইভিং প্ল্যান্ট এই ফেব্রিক তৈরি করতে গিয়ে তার যে ইয়ার্ন লাগতেছে, তার যে সাইজিং ম্যাটেরিয়ালস লাগতেছে, সাপোজ এই মিলটা শুধু
ইয়ার্ন মানে ডিরেক্টলি ডাইড ইয়ার্ন কিনে এনে এটাকে উইভিং করে। সো তার জন্য এই যে বেসিক ইয়ার্ন মানে ডাইড ইয়ার্ন কিনে আনা, সাইজিং ম্যাটেরিয়ালস আনা, এগুলো সাধারণত ডিপেন্ডেন্ট ডিমান্ড না, কারণ এগুলো সে নিজে বানাচ্ছে না, সেগুলো বাইরে থেকে সোর্স করতেছে। কিছু কি বুঝতে পারলাম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কেন বলছি? যে ফেব্রিক সে তৈরি করতেছে সেইটা তার জন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, এটা মেকারকে সে নিজেই ম্যানুফ্যাকচারার। আর তা সে যে র মেটেরিয়ালস ইউজ করতেছে সাইজিং ম্যাটেরিয়ালস, পড়ছো না যে ইয়ার্ন যখন আমরা লুম করি তখন একটা সাইজিং ম্যাটেরিয়াল দিতে হয় এটার মধ্যে টেনশন বানানোর জন্য, যাতে ছিঁড়ে না যায়, পড়ছো না এগুলো ফেব্রিকে? জি স্যার। জি স্যার। সাইজিং ম্যাটেরিয়ালস গুলা, তার যে ডেন্টিং মেশিনটা, রিড থাকবে এখানে, ইয়ার্ন থাকবে, ডাই করবে ইয়ার্নটাকে, ডাইং ম্যাটেরিয়াল গুলা, এই সবই তাকে সে বাইরে থেকে সোর্স করে সে, এগুলো তার জন্য হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। ওকে, দেখো the theme of MRP is getting the right component parts and materials to right place and right time। তো সেটা আমার ম্যাটেরিয়ালস গুলাকে আমাকে রাইট প্লেসে এবং রাইট টাইমে পেতে হবে, এটাই হচ্ছে এমআরপি থিম। এখানে কারো কোনো ইস্যু আছে? দেখো ওকে, দেখো নেক্সট স্লাইড দেখি। দেখো রিকোয়ারমেন্টস ফর এমআরপি। এখন কথা হচ্ছে আমি এমআরপি যখন আমি করব প্ল্যানিংটা, তাহলে আমার কি কি রিকোয়ারমেন্টস লাগবে, মানে কি কি ডকুমেন্টস বা কি ইনফরমেশন আমার লাগবে। একটা বলা হচ্ছে দেখো মাস্টার প্রোডাকশন শিডিউল, এটাকে সংক্ষেপে বলা হয় এমপিএস বা মাস্টার প্রোডাকশন শিডিউল। এটা মানে হচ্ছে কি হোয়াট ইজ টু বি মেড এন্ড হোয়েন, মানে আমি যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করতেছি এটা কোন ম্যাটেরিয়াল তৈরিতে কাজে লাগবে, মানে আমি কি প্রোডাকশন করব এবং এটা কখন করব। আচ্ছা বলতো বিদেশে সফল শুরু কোথা থেকে হয়? আমাকে প্রোডাক্টের টাইপটা জানতে হবে এবং কি সেটা আমি কখন প্রোডাকশন করবো সেটা জানতে হবে। শেষ হয়ে কোথায়? হ্যাঁ দেখো আমি কখন প্রোডাকশন করবো এবং আর কি প্রোডাক্ট তৈরি করবো সেটা, স্পেসিফিকেশন অর বিল অফ ম্যাটেরিয়াল। কি বলছে? বিল অফ ম্যাটেরিয়াল, এটাকে সংক্ষেপে বলা হয় BOM, মানে বোম বলি আমরা, ফ্যাক্টরি বা সেটা অনেকে বোমও বলে, বিল অফ ম্যাটেরিয়াল বলে, BOM বলে, বোম বলে। তো বিল অফ ম্যাটেরিয়াল কথাটা মানে হচ্ছে কি যে আমি ম্যাটেরিয়ালস এন্ড পার্টস রিকোয়ার্ড টু মেক দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে কি কি ধরনের প্রোডাক্ট লাগবে, কি ম্যাটেরিয়ালস লাগবে, কি পার্টস লাগবে। বেসিকটা বুঝছো, ফার্স্টে আমি কি বলছি যে আমি কি প্রোডাক্ট তৈরি করব এবং কবে করব, তারপর হচ্ছে এই প্রোডাক্ট তৈরি করতে আমার কি কি ম্যাটেরিয়ালস লাগবে, এটা কি বলে স্পেসিফিকেশন অফ বিল অফ ম্যাটেরিয়ালস এর বর্ণনা। দেন থাকবে আমার ইনভেন্টরি অ্যাভেইলেবিলিটি, হোয়াট ইজ ইন স্টক। যখন আমি প্রোডাকশন প্ল্যানিং করলাম, ম্যাটেরিয়ালস এর আমি স্পেসিফিকেশন দিলাম, দেন আসবে কি আসলে এই ম্যাটেরিয়ালস এর কি কি আমার স্টোরে আগে থেকে স্টকে আছে, এটা কি বলা হয় অ্যাভেইলেবিলিটি বা হোয়াট ইজ ইন স্টক অলরেডি ইন মাই হ্যান্ড। এরপর আমি চেক করব যে পারচেস অর্ডারস আউটস্ট্যান্ডিং, এটা করে হোয়াট ইজ ইন অর্ডার, আমি কোন কোন ম্যাটেরিয়ালস এর জন্য আগে থেকে অর্ডার দিয়ে রাখছি, এগুলো এখন আমার হাতে এসে পৌঁছায় নাই বাট অন দ্য ট্র্যাক, আমি অলরেডি এটার জন্য অর্ডার দিয়ে রাখছি, এগুলো নতুন করে তার অর্ডার দেওয়ার দরকার নেই। মনে করো তুমি মনে করো একটা ম্যাটেরিয়ালস এর নাম হচ্ছে এ, এই ম্যাটেরিয়াল তোমার ইনভেন্টরিতে আছে 10 ইউনিট, তোমার এখানে অলরেডি আছে, আর তোমার লাগবে টোটাল মনে করো 20 ইউনিট, তোমার টোটাল লাগবে ম্যাটেরিয়ালটা 20 ইউনিট, 10 ইউনিট অলরেডি আছে। তুমি দেখলা যে অলরেডি আমার এই অর্ডার দেওয়া আছে আরো 20 ইউনিট, খেয়াল করো আমার কাছে ছিল 10, লাগবে 20, এখানে আরো 20 আমার অর্ডার দেওয়া আছে, তার মানে টোটাল আমার অর্ডারে কত আছে অ্যাভেলেবিলিটি, আগের 10 আর এখন কত 20, মানে 30 হয়ে গেল। তা আমার নতুন করে অর্ডার করার দরকার আছে কোনো আর? বুঝতে পারছো? অলরেডি যা আছে আমার স্টকে এবং যেটা অর্ডার করা আছে তা মিলে কিন্তু আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, তাহলে নতুন করে কি অর্ডার করার দরকার আছে আমার কোনো আর? না স্যার। দরকার নেই। তো আমাকে এই পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিংটাকে আমাকে ফলো করতে হবে যে কি কি প্রোডাক্ট অর্ডারে আছে। দেন লিড টাইম,
এই যে হাউ লং ইট টেকস টু গেট ভেরিয়াস কম্পোনেন্টস। এখন তুমি যদি কোনো ম্যাটার লিড টাইম না বুঝো তাহলে তোমার এই প্ল্যানিং করে কোনো লাভ নেই। মনে করো তুমি জানোই না যে তোমার একটা বাটন তৈরি করতে বা বাটন যে সাপ্লায়ার তাকে তোমাকে ওই অ্যামাউন্ট তৈরি করতে তাকে কতদিন সময় দেওয়া লাগবে, তুমি যদি না জানো তাহলে তুমি কোনো প্ল্যানিং করতে পারবে না। তারপর তুমি মনে করলে যে বাটন তো একদিনে চলে আসবে, তুমি বাটনের জন্য তুমি একদিন ধরে রাখলা, বাট বেসিক্যালি তোমার বাটন এসে করা হয় জিজি দিয়ে, মানে গ্রেড গ্রস করে 1726টা বাটন মিলে একটা জিজি হয়। তো ওই মনে করো তোমার এখন 10 জিজি বাটন তোমার লাগবে, তুমি মনে করো এটা তো করতে কয়দিন, এটা একদিনের কাজ। এখন ওই সাপ্লায়ারের তো একটা শিডিউল আছে, এই কারণে আসলে ফ্যাক্টরি ডিলে গুলো ঘটে, বুঝছো? দেখা যায় কি যে আমরা আসলে প্ল্যানিং করার সময় তোরা খেয়াল করি না, বাট তুমি একটা সাপ্লায়ার, তুমি যখন বাইরের কাছ থেকে তুমি যদি এরকম লিড টাইম চাও, সো একটা বাটন সাপ্লায়ারই মনে করো, ওরও কিন্তু অনেকগুলো পেন্ডিং অর্ডার থেকে আছে আগে থেকে, মানে ওর একটা পাইপলাইন, একটা শিডিউল ওর আছে। তো তুমি আজকে চাইলে তো আজকে সে তোমাকে করে দিলে এমনটা হবে না। এই জন্য প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর জন্য এনাফ লিড টাইম ধরে তোমাকে এই প্ল্যানিংটা করতে হবে, না হলে আলটিমেটলি এই প্রোডাকশন মিট করতে পারবে না। ফ্যাক্টরির একটাই মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে রাইট টাইমে প্রোডাক্টটা তৈরি করে শিপমেন্ট করা এবং ম্যাটেরিয়ালস গুলোকে ঠিকভাবে ইউজ করা। তো আমরা কি কি রিকোয়ারমেন্টস দেখলাম? ফার্স্টে এমপিএস থাকবে, কি তৈরি করি এবং কখন, দেন ম্যাটেরিয়ালস এর বর্ণনা থাকবে, তারপর চেক করবো অলরেডি আমার স্টোরে কি কি প্রোডাক্ট আছে, অর্ডার করা দরকার আছে কিনা চেক করবো আমি। দেন আমি দেখবো অলরেডি আমি প্রতি কিন্তু মান্থলি বেজে বা তোমার কোয়ার্টার বেজে নতুন করে অর্ডার অলরেডি দেওয়া হয়। দেন দেখবো কি যে আমার আসলে এই প্রোডাক্ট অর্ডারে আছে কিনা, মানে পাইপলাইনে আমার আসতেছে কিনা আমার কাছে, এরকম অর্ডার আগে থেকে দেওয়া আছে কিনা, তারপর লিড টাইম নিয়ে চেক করবো। এখন একটা কমন কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে আমরা আসলে যে অ্যাপারেল তৈরি করি বা গার্মেন্টস এর প্রোডাক্ট তৈরি করি, এগুলো আসলে তো সব সিমিলার হয় না, তাই না? এগুলো তো সবসময় ভিন্নতর হয়, কালার ভিন্ন হয়, স্টাইলিং ভিন্ন হয়, ডিজাইন ভিন্ন হয়, তাই না? সেই ক্ষেত্রে আসলে এই ইনভেন্টরি অ্যাভেলেবিলিটির কাজটা কি, এটা কোশ্চেন আসে না? আমার তো এক সিজনের আমি যে প্রোডাক্ট তৈরি করলাম এটা তো আমার কাছে রিপিট আসতেছে না, তো এই এখনকার প্রোডাক্ট এখনকার ম্যাটেরিয়ালস আমার রেখে লাভ কি? এটা কোশ্চেন আসে না এখান থেকে? বা তুমি যদি আবার একটা মনে করো একটা সাবানের ফ্যাক্টরি মনে করো, একটা অন্য যে কোনো গুডস ফ্যাক্টরি মনে করো, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই ইনভেন্টরি অ্যাভেলেবিলিটি ইউজ করতে পারে, কারণ তারা সিমিলার প্রোডাক্ট তারা এই রাউন্ড দ্য ইয়ার তারা তৈরি করতেছে। আমাদের ক্ষেত্রে অ্যান্সার হবে কি, কিছু বেসিক ম্যাটেরিয়াল আছে, মনে করো সুইং থ্রেড। এই সুইং থ্রেড মনে করো হোয়াইট থ্রেড আর ব্ল্যাক থ্রেড, এই হোয়াইট থ্রেড আর ব্ল্যাক কালার থ্রেডের কোনো শেষ নাই, এটা সারা জীবনই দরকার। তো তুমি যদি দেখে থাকো তোমার জন্য তোমার আজকে তোমার এখানে সুইং থ্রেডে কিন্তু কোণে কাউন্ট করা হয়, কখন দেখছো না সুইং থ্রেডের কোণ গুলা তোমার নিটিং কোণের মধ্যে ছোট থাকে একটু। জি স্যার। তো মনে করো তোমার 5000 কোণ সুতা তোমার লাগবে, হোয়াইট সুতা তোমার লাগবে এই ম্যাটেরিয়াল তৈরি করতে। তো এই হোয়াইট সুইং থ্রেডটা তুমি তোমাদের 5000 কোণ লাগবে, তুমি দেখলা তোমার স্টোরে আগেই কোনো অর্ডারে 3000 কোণ পড়ে আছে, ওটা ইউজ হয় নাই, তোমার হোক বা অন্য কোনো বায়ারের হোক, যেটা এখন আর দরকার নাই। তো তুমি কি সেটা ইউজ করতে পারো না? অবশ্যই পারো। তো কি হলো, ওই 3000 নেওয়াটা তোমার এখন মাত্র 2000 অর্ডার করলে কিন্তু তোমার চলতেছে, ঠিক বলছি? জি স্যার। এখানে ইনভেন্টরি কাজে লেগে গেল। আবার মনে করো তুমি কোনো অল ওভার প্রিন্টার তুমি কাজ করতেছো, যেটাতে ফেব্রিকটার উপরে অল ওভার প্রিন্ট দেখছো কখনো? কি কাকে বলে অল ওভার প্রিন্ট? সংক্ষেপে বলি এওপি বলি, নাম শোনোনি জি তোমরা? স্যার দেখছি। আচ্ছা, অল ওভার প্রিন্টে কি হয় যে পুরো ফেব্রিকটা জুড়ে আমার সিমিলার একটা ডিজাইন রিপিটেশন থাকে নাকি, এরকম না? জি জি স্যার। স্যার। কখনো কি এমন দেখছো অল ওভার প্রোডাক্টে যে তোমার মনে করো অপোজিট ফেব্রিকটা মনে করো হোয়াইট, তার উপরে উপরে পুরো কালারটাই মানে ফুল কাভারেজ স্প্রেড কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম কখনো দেখছো? মানে তোমরা তো দেখে অভ্যস্ত কোনটা হবে যে হোয়াইট কাপের উপরে মনে করো যে অন্য কোনো কালারের কোনো ডিজাইন সেটা রিপিট হয়ে গেছে, এরকম না নর্মালি? জি স্যার, নরমালি এরকমই দেখছি। এমন দেখছো যে আসলে একটা হোয়াইট কাপড়ের উপরে মনে করো ব্লু কালারের পুরোটা ফুল কাভারেজ দেওয়া হয়েছে, দিয়ে মাঝখানে শুধু যেই ডিজাইন গুলো ওগুলা হোয়াইট হয়ে আছে। জি স্যার দেখছি। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা আসলে অ্যাভেলেবল করা হয়, তাই এই কথাটা বললাম। মনে করো তোমার এখন এই ধরনের একটা অর্ডার তোমার আছে, আর তোমার এটাতে ফুল কাভারেজে তোমার এওপি করা পসিবল,
তুমি স্যাম্পল ডেভেলপমেন্ট করে দেখলে। এখন মনে করো তোমার এখন কি লাগবে, তোমার এখন হোয়াইট ফেব্রিক লাগবে। এখন হোয়াইট ফেব্রিক তুমি অর্ডার করবা, তোমার মনে করো 200 কেজি ফেব্রিক তোমার লাগবে। এখন তুমি দেখবে তোমার স্টোরে তোমার সেম ফেব্রিকেশনের কাছাকাছি জিএসএম এর হোয়াইট ফেব্রিক তোমার কাছে আছে। তো তুমি সেটাকে ইজিলি নিয়ে কি তুমি এটাকে এওপি করে নিতে পারো, তাই না? সেক্ষেত্রে কি তোমার ফেব্রিকের কষ্ট তোমার জিরো হয়ে গেল না একদম? জি স্যার। আর যদি আমরা এগুলো ইউজ না করি, কেউই আমরা এগুলো ইউজ করতেছি না, কারণ কি আমরা এটা আসলে কোত্থেকে আসে, কারণ সবাই যখন অর্ডার প্লেস করে তখন তারা মোটামুটি 10%, 15%, 5% তারা এক্সট্রা অর্ডার করে, ওইটা লাগে না। একসময় কি হয়, এক্সট্রাটা জমতে জমতে স্টোরে অনেক বড় একটা আকার ধারণ করে। তো এগুলো যদি কি ইউজ না করে আলটিমেটলি এগুলো কি হবে, এগুলো ওয়েস্টেজ হয়ে জাস্ট লস হয়ে যাওয়ার কিছু না। তো এটাই বললাম যে ওই হোয়াইট ফেব্রিকটাকে এওপি করে ইউজ করা পসিবল। আমার যদি এমন হয় যে ফুল হোয়াইট কালারের এওপি করতেছি আমি, তো আমার এখন যেটা তোমার যে তুমি হুবহু মানে ফুল কাভারেজ দিবা না, সেখানে একটা শেড মিলতে হবে। ফেব্রিকের শেড বুঝো, যে আমরা ইউভি লাইটে যে দেখে গিয়া লাইট বক্সে কখনো দেখছিলা, ফেব্রিকে বিভিন্ন ধরনের শেড দেখা যায়, ইয়েলো শেড, ব্লু শেড, ব্ল্যাকিশ শেড, রেডিশ শেড, দেখছিলে কখনো এগুলা? এগুলো ফ্যাক্টরিতে গেলে অ্যাভেলেবেল দেখতে পাবা, বুঝছো? ফ্যাক্টরিতে যখন যাবা, যদি মার্চেন্ডাইজিং এ জব করো বা প্রোডাকশনও জব করো বা কোয়ালিটি যেখানেই জব করো, ফেব্রিক মিলে গেল, শেডটা খুবই ইম্পর্টেন্ট ম্যাটার। মনে রাখো বেসিক্যালি 3 ধরনের শেড হয়, ব্লুইশ, রেডিশ আর কি ইয়েলোইশ। মানে দেখবে যে দেখলে মনে হবে খালি চোখে তো সেম কালার, বাট লাইটে যাও দেখবা তখন একটা একটু ইয়েলো মনে হচ্ছে, একটু রেড রেড মনে হচ্ছে, একটু ব্লু ব্লু মনে হচ্ছে, এরকম। যাই হোক, যদি আমার ফেব্রিকের শেড মিলে যায়, তাহলে কি আমি প্রিভিয়াস কোনো ফেব্রিক ইউজ করে এটার উপর আমি এওপি করতে পারি। তো যেভাবেই হোক আমার ইনভেন্টরিতে অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করাই হচ্ছে আমার কি এটা উদ্দেশ্য। তাতে কয়েকটা লাভ খেয়াল করো, তুমি যদি ফেব্রিকটা এখান থেকে ইউজ করে ফেলো, তোমার যে ফেব্রিক বানানোর যে লিড টাইম ছিল ওইটা এখন আর লাগবে? ফেব্রিক নতুন করে অর্ডার দিয়ে আনতে যে লিড টাইম লাগতো সেটা কি এখন আর লাগবে যদি আমি আগে থেকে ইউজ করি? না স্যার। লাগবে না। তো তোমার টাইমটা এখানে সেভ হয়ে গেল না? জি স্যার। স্যার, বলো। কাছাকাছি জিএসএম এর যদি আমরা না আনতে পারি তাহলে বায়ার বুঝে যাবে না? আচ্ছা, ভালো কোশ্চেন করছো। জিএসএম এর রেঞ্জ হচ্ছে 5% আপ ডাউন। যদি তোমাকে বলে দেয় 160 জিএসএম হবে, সেই ক্ষেত্রে তুমি লোয়ার লেভেল তো হইতে পারে তোমার 152, হায়ার লেভেল হইতে তোমার 167 এর মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। এর মধ্যে তুমি যে কোনো ভ্যালু তুমি ইউজ করতে পারো, নো ইস্যু। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ। 5% ভ্যারি করবে। এখন বলি, ফেব্রিক যখন তৈরি করে, ফেব্রিকের রোল হয় না যে প্রথমে তো ডাইং করে কি ব্যাচে ডাইং করে নাকি? ব্যাচ শুনছো কখনো? কি করে জি স্যার। রোল গুলাকে অনেকগুলো রোলকে অ্যাটাচ করে ব্যাচ বানায়, যাতে মনে করো একটা রোলে ফেব্রিকে মোটামুটি নিট ফেব্রিক যখন তোমরা মনে করো নরমালি 160 জিএসএম ফেব্রিক, তখন এক রোলে মোটামুটি 20 থেকে 25 কেজির মতো ফেব্রিক হয়। এখন 20 কেজি ডাইং করলে তো ডাইং মেশিন লস হবে। এই জন্য করে কি, মোটামুটি 10টা 20টা রোল অ্যাটাচ করে, সেম মেশিন অ্যাটাচ করে কি করে 1 টনের মতো বানায়, পুরো 1 টনটাকে একবারে ডাইং করা হয়। দেন ডাইং করার পরে কিন্তু এগুলো আবার এগুলো স্প্লিট করতে হয়। ডাইং করা যখন ফিনিশিং প্রসেস করা হয়, যখন যেমন স্কুইজিং করলো বা ড্রাইং করলো, তারপরে কি হয় আলটিমেটলি এগুলোকে ডেলিভারি করার সময় আবার এগুলোকে রোল টু রোল কেটে ডেলিভারি করে। এখন তোমার এই যে তুমি ডাইং করলা, তারপর তুমি ফিনিশিং যখন করতেছো, দেখো না যে কখন দেখছি ডাইং ফিনিশিং মিলে রোলারের মধ্যে দিয়ে পাস করে ফেব্রিকটাকে, জি স্যার। যখন অনেক রোলারের মধ্যে এগুলো ফেব্রিকটাকে পাস করে, ওইখানে এই জিএসএম কন্ট্রোল ওখানে বড় একটা ইস্যু। এখন এত বড় একটা ফেব্রিক, এটা কি করে জানো? তোমার এই রোলারে প্রেস করার কারণটা হচ্ছে যে এতে জিএসএমটা ইউনিফর্মে রিপিট হয়, যাতে কোনো জায়গায় কম বেশি না থাকে। তো কি হয় আলটিমেটলি প্রতিটা রোলেই কিছু ভ্যারি করে। রোলের মনে করো একদম সাইড যখন ফেব্রিক কাটবা, দেখছিলে কখনো জিএসএম কাটার, যে গোল করে একটা মেশিন যেটা ব্লেড দিয়ে কাটে ফেব্রিকটা? জি স্যার, টিটিকিউ জি স্যার। ল্যাবে করছেন। ঠিক আছে, ফাইন। জিএসএম কাটার মেশিন, তো ওটা কেটে দেখবা যে কখনো যদি পারফেক্ট রোল দেখতে চাও, তখন দেখা যাবে কি যে সাইড থেকে যখন তুমি দেখবা, সাইডে তোমার জিএসএম থাকবে বেশি, আর মিডল পয়েন্টে জিএসএম থাকবে কম।
এর কারণটা হচ্ছে যখন রোলার প্রেসার দেয় তখন রোলারটা মাঝখানে ফেব্রিকের উইডথের মাঝখানে খুব বেশি প্রেসার থাকে, বাট সাইডে প্রেসারটা কম থাকে। তো তুমি যেটা কোশ্চেন করলে বায়ার বুঝে যাবে যেটা, সো এটাই বললাম যে 5% ভ্যারিতে বায়ার সেটা মেনে নিবে। এখন তারপরও দেখা গেল যে কিছু জায়গায় এখন আসলে তো ফাইনাল যখন গার্মেন্টস প্রডিউস হয় তখন তো কাপড়টা এক জায়গায় থাকে না, তাই না? তখন তো কাপড়টা স্প্লিট হয়ে যাচ্ছে, সব দিকে এক এক দিকে এক প্রোডাক্ট চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, তখন যদি বায়ার ফাইনাল গার্মেন্টস থেকে যদি বায়ার মনে করে আসলে যে আসলে এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে, তোমার গার্মেন্টস হাতে নিলে বা ফেব্রিক ধরলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা কি 61 মধ্যে আছে নাকি এটা 140 হয়ে গেছে বা কি বেশি বেড়ে গেছে কিনা। ঠিক আছে? তো যদি এমন হয় যে কিছু গার্মেন্টস তোমার এমন, খুব স্বাভাবিক এটা হয়, তখন 152 থাকে না, অলরেডি মনে হয় 145 নেমে যায়। আর সেটা হচ্ছে তোমার মিনিমাইজিং, যদি এটা বা যদি মেনে নেয় যাক কিছু প্রোডাক্ট হইতেই পারে, বাট যদি বেশি কম হয় সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা ক্যান্সেল করে দিবে, প্রোডাক্টটা তখন চলবে না সেটা আর। ওকে, আচ্ছা জিএসএম কমে যাওয়া মানে কি? পাতলা হয়ে যাওয়া না? চিন্তা করে বলো তো, জিএসএম কম মানে কি? ফেব্রিক কি পাতলা না মোটা? পাতলা। পাতলা। তো যদি এমনই হয় যে জিএসএম মনে করো 120 বা 130 দিকে চলে আসছে, তখন কিন্তু ইজিলি একটা ফেব্রিক ধরে টেনে ছিঁড়ে ফেলা যাবে। জাস্ট তুমি যদি ফেব্রিকটা ধরে যদি টান দাও, ফেব্রিকটা এখান থেকে ছিঁড়ে চলে আসবে। ওকে, আচ্ছা তো এইটা কি বুঝছি আমরা, রিকোয়ারমেন্টস কি কি লাগে এমআরপির জন্য? জি স্যার। ফ্যাক্টরি নলেজের শেষ নাই, বুঝছো? ফ্যাক্টরিতে প্রতিদিন প্রতি ঘন্টার নতুন নতুন নলেজ ক্রিয়েট হয়। আমি দেখিনি আজ পর্যন্ত যে মানে জিএসএম অত আনকন্ট্রোল ভাবে বা খারাপ হওয়ার কারণে কোনো প্রোডাক্ট রিজেক্ট হয়েছে। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার একটা প্রোডাক্টের, সেটা তোমার একটা বয়েসের একটা কিডস এর একটা প্রোডাক্ট ছিল। কিডস এর প্রোডাক্ট আমার রিকোয়ারমেন্ট, পার্সোনাল গল্প শেয়ার করি শোনো। আমার রিকোয়ারমেন্ট জিএসএম ছিল 140, বুঝছো? 140 ছিল আমার জিএসএম, ফেব্রিকটা ছিল আমার সিঙ্গেল জার্সি, মানে অনলি 100% কটনের, কোনো লেকরা ছিল না এটার মধ্যে, 100% কটন সিঙ্গেল জার্সি ফেব্রিক। তো এটা তো আমার সেম ছিল, আমি এটাতে এওবি করেছিলাম, অল ওভার প্রিন্ট করেছিলাম। এটা আমি স্টক ফেব্রিক নিয়ে, মানে এই যে ইনভেন্টরি মানে স্টোরে পড়ে আছে এমন, মানে ফেব্রিক কোয়ালিটি ভালো। এখন আমার ছিল তোমার ফুল কাভারেজ এওপি ছিল, সো আমার শেড নিয়ে টেনশন করতে হয় নাই, কারণ ফেব্রিকের শেড যাই থাক তার উপরে যে কালারের শেড যাবে সেটাই কিন্তু আসলে পারফেক্ট শেডটা বলে দিবে। আমার এরকম ফুল কাভারেজের শেড ছিল। তো আমি যখন ফেব্রিকটা কালেক্ট করি স্টোর থেকে, তখন আসলে আমি রোল টু রোল চেক করেছিলাম জিএসএমটা, তারপরে ওখানে কিছু জিনিস কম ছিল। তো আমার লাগবে ছিল 140, ফেব্রিক আমার ছিল মোটামুটি 130, 132, কয়েকটা রোল ফেব্রিকে 125ও ছিল, অনেক পাতলা ছিল। তো তারপর আমি এটা একটা রিস্ক নিয়ে করেছিলাম যে যখন এটাতে এওপি করা হবে, প্রসেস নতুন করে কালার অ্যাড করবো, উপরে যখন একটা ফুল কাভারেজ হবে তখন এটা আলটিমেট জিএসএমটা একটু রাইজ করবে। ব্যাপারটা বুঝতে পারতেছি? কারণ ফেব্রিকটাকে আমার এখন গিয়ে ওয়াশ করা হবে, ওয়াশ করলে কি এটাকে পানি অ্যাবজর্ব করবে না? পানি অ্যাবজর্ব করলে কিন্তু জিএসএম বেড়ে যাবে। তারপর এটার মধ্যে কি উপরে কালারের প্রলেপ পড়বে, কয়েকটা প্রসেস যাবে, এগুলো করতে করতে দেখা যায় আলটিমেটলি আমার যেটা আমার 140 রিকোয়ারমেন্ট, তা আমি 132 পর্যন্ত, আমি মোটামুটি 32-3 পর্যন্ত আমি এটাকে এটা তুমি পাবো, ছাড়টা পাবো আমি আমি ভেবে করে দিছি। তো করা দেওয়ার পরে এখন যখন ফাইনালি ফেব্রিক রিসিভ করলাম আমি এওপি করার পরে, তখন তো এগুলো কোয়ালিটি হয়, দেন আবার কোয়ালিটি রিপোর্ট করা হলো, তখন দেখলাম যে আসলে তোমার কত আসে, তখন কয়েকটা রোলে আমার ফেব্রিকের জিএসএম প্রায় 128 বা 127 এরকম চলে আসছিল। এখন তো ফেব্রিক আমার রেডি, এখন তো আই হ্যাভ নাথিং টু ডু, আমার এখন প্রোডাক্ট এটা দিয়ে তৈরি করতে হবে। তো এখানে অল্প, এটা কোয়ান্টিটি কম, মনে করো 50,000 পিসের মধ্যে মনে করো 500-600 পিস থাকবে এরকম, বাকিগুলো ঠিকই থাকবে। এখন ওই যে লাক বাই চান্স, এটা ইন্সপেকশনে কিউসির হাতে না পড়লেই চলে, এরকম টাইপের। তো আমি যখন প্রোডাক্টটা তৈরি করলাম তখন আসলে গার্মেন্টস তো পাতলা হয়ে গেল এখন, মানে ফেব্রিক কি পাতলা, 128 এর অনেক কম জিএসএম এ। তা আলটিমেটলি ফাইনালি এটা যখন ইন্সপেকশন হয় প্রোডাক্টটা, তখন যে কিউসি থাকে, যে ইন্সপেকশন করে, তার কাছে এটা ধরা খাইছে। ঠিক আছে, যে এই প্রোডাক্টটা সে ধরেই বুঝে গেছে। এখন লাক বাই চান্স পড়তেই পারে, এক পিস প্রোডাক্ট তার সামনে আসতেই পারে এরকম টাইপের। তো সে এটা যখন সে আইডেন্টিফাই করলো, সে আমাকে কল করলো যে এটা আসলে এটা কেন এমন হলো।
এখন আমি যে রুমে যে করে ইন্সপেকশনটা সেখানে আমি গেলাম, গিয়ে দেখলাম যে অলরেডি যে কিউসি ছিল, বাইং হাউসের কিউসি, সে অলরেডি এতই পাতলা সেটাকে টেনে ছিঁড়ে ফেলছে। ঠিক আছে, সে টেনে ছিঁড়ে ফেলছে। এখন এটা যে হয়েছে, এখন এটা আমি জানি যে এটা হওয়ারই কথা। ঠিক আছে, এটা হওয়ারই কথা। তো তখন তখন আমরা একটা রেশিও করলাম, এটা আসলে রেস্কিউটা কি। তখন অবশ্য আমাকে একটা অ্যান্সার দিতে হয়েছে যে এটা হয়তো বাই চান্স কোনো না কোনো রোল খারাপ পড়ে গেছিল, এটা আসলে কোয়ালিটি সেটা আইডেন্টিফাই করতে পারেনি, এরকম টাইপের। এবার একটা এক্সকিউজ দেন, আমরা এটা আবার একটা থরলি একটা চেক করলাম যে আসলে কত পার্সেন্ট গুডস এত খারাপ। সো এটা এখন এটা আমি জানি আসলে কি অনলি আমার স্মল কোয়ান্টিটি খারাপ। খারাপ বলতে এটা এই জিএসএমটা লো লেভেল। দেন থরলি একটা ইনস্টলেশন করা হলে আসলে কত পার্সেন্ট গুড, তখন দেখা গেল আসলে ফুল গুডস এর মধ্যে 0.5% এরকম টাইপের। দেন সেটা আমাকে সে ঝামেলা হয়নি এটা নিয়ে কোনো আর। আচ্ছা, একটা শর্ট নোটিস করে দিয়েছিল যে এটা আসলে ফার্দার যাতে এটা না হয় আর। ঠিক আছে, তো এই জন্য এগুলো ফ্যাক্টরিতে আসলে এগুলো অনেক কিছু শেখার আছে। যখন দেখবা কিভাবে প্রবলেম হচ্ছে, সলভিং কিভাবে হচ্ছে, সব ওখানে তোমরা বুঝতে পারবা। দেখো, স্যার মাঝখানে শুনি না স্যার, এই যে 2-3 কোনটা শোনো নাই, কি শোনো নাই, স্যার কথা মাঝে কেটে গেছিল। কেটে গেছে স্যার। কতটুকু শোনো নাই সেটা বলো। স্যার ছিঁড়ে ফেলছিল এরপর। আর ছিঁড়ে ফেলছিল তো এখন ওখানে পানিশেবল অফেন্স না, একটা ক্রাইম হয়েছে না এখানে একটা ফ্যাক্টরির তরফ থেকে নাকি? জি স্যার। এটার জন্য আমরা পুরো একটা এখন আসলে ব্যাপারটা তো আমি জানি যে আসলে এটা হওয়ারই কথা, তারপর তো আমি সাহস করে করেছি। ঠিক আছে, তো কিউসির সাথে যখন এটা একটা নেগোসিয়েশন হলো, তখন কিউসি একটা ফাইনাল একটা চেক দিল আসলে যে কত পার্সেন্ট গুডস খারাপ এরকম। ঠিক আছে, তো আলটিমেটলি এরকম বেশি পাওয়া যায়নি, অনলি 0.5% বা সামথিং এরকম পাওয়া গেছিল। তো তখন সে একটা শর্ট নোটিস করে দিতে ফার্দার যাতে এই কাজগুলো আর না হয়। বাট সত্যি কথা বলতে ফ্যাক্টরিতে আমাদের এরকম অ্যাভেলেবেলই হয়, প্রোডাক্টটা খারাপ আসবে। তুমি যখন মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনে আনো, তুমি বলতে পারবে যে প্রতিটা প্রোডাক্ট তোমার একদম তুমি পারফেক্ট কোয়ালিটি তুমি পেলা? স্যার কিউসি টিম কি এটা বুঝতে পারছিল আপনি স্টোরেজ ফেব্রিকেশন দিয়ে এই কাজ চালাই দিছেন? ভালো কোশ্চেন করতো। এটা কি এটা সে বুঝলো, আমি তো স্বীকার করবো না, তাই না? এটা আমি স্বীকার করবো না, এবং এবং আই এম দ্য বস, মার্চেন্ডাইজার ইজ দ্য বস এখানে। ওকে, এভরিওয়ান হ্যাভ টু সাপোর্ট মি। ওকে, তো কোনো কারণে যদি বায়ার ক্যান্সেলেশন করে দেয় তাহলে কি ফুল রেসপন্সিবিলিটি মার্চেন্টাইজারকে ক্যারি করতে হয়? এটা একটা এক্সাম, একটা তোমার অ্যান্সার দিই, শোনো। অবশ্যই তুমি এত রিস্ক তোমার নেওয়া যাবে না, তুমি একদম বাজে কোয়ালিটির ফেব্রিক তুমি রিউজ করতেছো, এটা আসলে তোমাকে এনশিওর করতে হবে। আমি কাজটা কি করেছিলাম খেয়াল করো একবার, আমি কিন্তু বলেছি আমি 95% ফেব্রিক আমি ভালো ধরেছি, জাস্ট বাকি 5% ফেব্রিক আমার জিএসএম কম থাকা সত্ত্বেও আমি এটাকে অ্যালাউ করেছি। তাহলে ফেব্রিক কিন্তু খারাপ না, ফেব্রিক কোয়ালিটি কিন্তু খারাপ না। জিএসএম তো ফেব্রিকের একটা কোয়ালিটি, আর ফেব্রিকে আরো অনেক কোয়ালিটি আছে। ফেব্রিক কি ববলিন আছে কিনা, এটা কি গ্রেন লাইন বায়াস হয়ে গেছে কিনা, এটা কি তোমার কোনো শেড ভুল আছে কিনা, এরকম জাস্ট অনলি একটা স্মল পোর্শন নিয়ে আমি রিস্ক নিয়েছিলাম। এটা কেন নিয়েছিলাম, যদি আইদার সেটা যদি আমার কোনো প্রবলেম না হয়, সেটা চলে গেল, আমার কাজে লেগে গেল এটা আমার। তুমি এটা সেভিংস বুঝতেছো যে আমি প্রায় তোমার প্রায় কত 400 কেজি ফেব্রিক, 400 কেজি ফেব্রিকের মধ্যে 400 কেজি ইন্টু $6 কাউন্ট করো, 400 ইন্টু 6, $2400 আমি সেভ করে দিয়েছি ফ্যাক্টরির। কেন ইমাজিন? জাস্ট এতটুকু করে এত বড় একটা সেভিংস হয়ে গেছে ফ্যাক্টরি। তাদের প্রোডাক্ট খারাপ না, প্রোডাক্ট কোনোটাই খারাপ না, ওই বললাম 5% অল্প কিছু, ওই অল্প কিছু প্রোডাক্ট আমার এখানে জিএসএম কমে গিয়েছে। ওকে, বলো স্যার এটা তো বুঝতে পারছি, মানে কোনো কারণে কোনো ইস্যুতে যদি কোনো অর্ডার ক্যান্সেলেশন হয়ে যায় তখন আর কি ওই লসটা কিভাবে কন্ট্রোল করে? অর্ডার ক্যান্সেলেশন মোটামুটি কি কখনো এইভাবে হয় না যে ফুল অর্ডার ক্যান্সেল হয়ে যায়। তখন মনে করো তুমি আসলেই তুমি প্রোডাক্ট খারাপ দিয়ে দিলে। আমি যেটা একটা এক্সাম্পল দিলাম যে ফেব্রিকটা জিএসএম কম ছিল, এমনও হয় তোমার ফেব্রিক আমার গার্মেন্টস এর ম্যাটেরিয়াল ঠিক নাই, তোমার যেই ম্যাটেরিয়াল মানে যেই ট্রিমস এর অ্যাপ্রুভাল বায়ার দিয়েছিল তার সাথে বাল্ক প্রোডাকশনে কোয়ালিটি ঠিক নাই, এমনও হয়। সেসব ক্ষেত্রে কি হয়, বায়ার তখন যখন রিপোর্ট পায় যে এই ম্যাটেরিয়ালটা আসলে রিজেকশন বা এটা আসলে হবেই না, তখন কি একটা ডিসকাউন্ট ধরিয়ে দেয় বায়ার।
ঠিক আছে, প্রোডাক্ট আমি নিব, তোমাকে আমি পার প্রোডাক্টে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট মানে কি, এটা কিন্তু আবার আমার মানে ছাড় না, ঠিক আছে, এটা হচ্ছে আমার জরিমানা। মানে সে যে পেমেন্টটা সে আমাকে করতো, তার থেকে সে আমাকে পার প্রোডাক্টে 10% করে কম দিবে এখন, কারণ প্রোডাক্টটা আমি রং কোয়ালিটি ইউজ করেছি। বুঝতে পারছি? স্যার বুঝতে নর্মালি পারছি। নর্মালি বায়াররা অর্ডার পুরো ওটা ক্যান্সেল করে না, কেন করে না জানো, এটা ক্যান্সেল আছে। তোমাকে যে বায়ার তোমাকে একটা অর্ডার দিল, তোমরা যখন অর্ডার করার সময় খেয়াল করবা যে একটা কোয়ান্টিটি দিছো তোমার 8,495 পিস, সাপোজ কি বলছে 8495 পিস তোমার একটা টি শার্টের অর্ডার দিয়েছে। তোমার একটা কোশ্চেন আসে না যে সে এরকম কেন নাম্বারে অর্ডার দিচ্ছে, এক রাউন্ড ফিগার 9000 বললে কি প্রবলেম ছিল, তাই না? জি স্যার। করে না, কারণটা কি জানো, সেও ওইখানে তোমার এই যে আমরা যারা বলি যে মার্চেন্টাইজাররা বলি, আমরা তো সেই প্রোডাক্ট মার্চেন্টাইজার যারা ফ্যাক্টরিতে কাজ করি আমরা, তো বাইরে ওদের বায়ার হাউসের ওখানে আরো দুটো মার্চেন্ডাইজিং কাজ করে, তোমরা বলেছিলাম, একটা কি ফ্যাশন মার্চেন্ডাইজিং, আর একটা হচ্ছে কি রিটেইল মার্চেন্ডাইজিং। ফ্যাশন মার্চেন্ডাইজিং কাজ হচ্ছে কি নিউ ফ্যাশন বা ট্রেন্ডের লুক গুলা মানে আউটলুক ক্যাম্পেট কাজ করা, আর রিটেলটা কাজ হচ্ছে কি যে লাস্ট ইয়ার এই সেম ডিজাইনের প্রোডাক্টটা আমি কতটুকু সেল করতে পারছি, এই সিজনে আমি ওরকম একটা প্রজেকশন করে ফোরকাস্ট করে আমি একটা কোয়ান্টিটি ফিক্স করব। তো সে এই ক্যালকুলেশন করে সে বের করছে এখান থেকে তার এই 8495 পিস তার জন্য দরকার এই সিজনে, এই জন্য সে এটা এখানে অর্ডার দিয়েছে। বুঝতে পারছি? এখন এই যে সে একটা অর্ডার আমাকে প্লেস করে রাখলো, আমাকে দিল, এই ফ্যাক্টরি দিল, বাংলাদেশে আরো কয়েকটা ফ্যাক্টরিতে সে অর্ডার প্লেস করলো, চায়নাতে করলো, তো তারও এই অর্ডারটা সে কেন প্লেস করছে, অবশ্যই প্রোডাক্টটা বা স্টোরে তার দরকার ওই সময়ে, অবশ্যই এই প্রোডাক্টটা তখন তার ডিমান্ড থাকবে, তাই না? এখন যদি এমন হয় যে সে অর্ডার নিল না, ক্যান্সেল করে দিল, আলটিমেটলি কি প্রোডাক্ট যাবে তার কাছে, তার স্টোর কি ফাঁকা থাকবে না? স্যার আরেকবার একটু এক্সপ্লেইন। একবার বুঝো তো, মনে করো আমার কাছে সে 2 লক্ষ পিস অর্ডার দিয়ে রাখছে, ঠিক আছে, এই 2 লক্ষ পিস সে অর্ডার নিতে পারলো না, ক্যান্সেল করে দিল সে, আমাকে অর্ডারটা সে কেন দিয়েছিল, কারণ আগামী 2 মাস পরে এই প্রোডাক্টের ডিমান্ড তার কাছে একটা আছে, তার স্টোরে আছে, ডিমান্ড আছে দেখে তো সে আমাকে অর্ডার দিছে নাকি? জি স্যার। তো ডিমান্ড সে আমাকে যে অর্ডার দিল, আমি যদি এখন ফেল করি বা যদি ক্যান্সেল করে যে আমি অর্ডার প্রোডাক্ট দিতে পারতেছি না, আলটিমেটলি প্রোডাক্ট কি অন্য কেউ করতেছে না, এটা আমি করতেছিলাম, তো স্টোরটা ফাঁকা থাকবে কার, ওই বায়ারের না? জি স্যার। তাহলে তার কি ব্যবসাটা হবে? না। এই জন্য সে ডিসকাউন্ট দিয়ে হলেও প্রোডাক্ট দিবে। খুবই রেয়ার কেস, 0.1% বা 1% এরকম হয় প্রোডাক্ট অর্ডার ক্যান্সেল করে দেয়। জি স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি? সেম ডিজাইনে সেম কালারের প্রোডাক্ট সবাইকে দিয়ে রাখবে না, শুধু তোমাকে একটা দিবে, অন্য ফ্যাক্টরিতে অন্য ডিজাইনে দিবে, অন্য কান্ট্রিতে অন্য একটা ডিজাইনের দিবে, এরকম। এবং প্রতিটা ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা দেশ থেকে রাইট টাইমে তার এই তার গোডাউন, তার ওয়্যার হাউসে, স্টোরে প্রোডাক্টগুলো আসবে সেল করার জন্য। এটা তার একটা ম্যাপ করা হয়ে গেছে যে অমুক তারিখে আসবে, অমুক তারিখে আমার সেল শুরু হবে। একটা না আসা মানে কি, অবশ্যই একটা দরকার ছিল তার, তার স্টোরে একটা গ্যাপ পড়ে গেল, তাই না? মনে করো উইন্টারে প্রোডাক্ট বিক্রি করবে, সামারে অর্ডার দিচ্ছে উইন্টারের প্রোডাক্ট গুলোর জন্য, তো উইন্টারে সে প্রোডাক্ট নিল না, তো স্টোরে কেউ যাবে, উইন্টারের প্রোডাক্ট নাই, যাবে কেউ কিনতে? না। এই জন্যই বলে কখনোই এগুলো আগে হইতো, এখন কখনোই এগুলো পুরো অর্ডার ক্যান্সেল করে না। আমরা যখন দেখলাম যে কোভিড এর সময় অর্ডার ক্যান্সেল করে, এটা কেন হয়েছে, কারণ আমার স্টোর তখন বন্ধ, তাই না, মানুষজন তো লকডাউনে আছে, আসলে এটা কিনবে কে, এই কারণে তারা অর্ডার ক্যান্সেল করে নাই, পোস্টপোন করেছে। আমরা এটা ভুল শুনছিলাম, ওটা কিন্তু ক্যান্সেল করেনি, তারা এটা পোস্টপোন করেছে, এটা পরে নিচ্ছে, তারা পেমেন্ট আটকে দিয়েছে, এমন কিছু হয়েছিল। ওকে, আর জানা আছে কিছু কারো? নাহলে পড়ি, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে এমআরপি সিস্টেম বা এমআরপি লজিক। ফ্যাক্টরি এসব গল্প অনেক করা যাবে, অনেক সময় আছে, অনেক গল্প আছে, ঠিক আছে। তো এগুলো আসলে করার কিছু নাই, তোমরা ভালোটাই শিখো, খারাপটা শেখার দরকার নেই। এই সময় তোমাদের আমি যখন গল্প করি তোমার বেশি আগ্রহ থাকে কি জানো, যে আসলে এখানে চুরিটা কি করা হয়েছে, এটা তোমরা হতে বেশি আগ্রহী। দেখো, মেইনলি আমি যখন এমআরপি লজিকে কাজ করব, তখন আমার যে আগে যেটা পড়ায় আসলাম, এই ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল, আমার এমপিএস শিডিউল আর বিল অফ ম্যাটেরিয়াল, এই দেখো বম, এই তিনটা মিলে আমি এই লজিক কাজ করব। এখন এটা করে আমাকে কি মাঝে মধ্যে
অর্ডারে রিশিডিউলিং কাজ করে, রিশিডিউলিং করতে হবে। রিশিডিউলিং করতে গেলে কি লাগবে? অর্ডার রিলিজ রিকোয়ারমেন্টস, মানে এখন কি কি প্রোডাক্টের অর্ডার করতে হবে সেটা আমাকে বের করতে হবে, মানে কি কি আছে কি নাই সে বেস করে আমাকে কি কি এখন প্রোডাক্ট বের করতে হবে। আর প্ল্যান্ড অর্ডার ফর ফিউচার্স, খেয়াল করে দেখো কোন একটা প্রোডাক্ট তোমার কাছে, তোমার এটা শিপমেন্ট হবে আগামী 6 মাস পরে, এই প্রোডাক্ট লিড টাইম মাত্র 1 মাস, এনাফ। তো 6 মাস পরে প্রোডাক্ট কি তোমার এখন অর্ডার করার দরকার আছে? বলতে পারবা? আমার এই ম্যাটেরিয়ালটা 6 মান্থস পরে লাগবে, এটা বানাতে মাত্র 1 মাস সময় লাগে, তো এটা কি আমার এখন অর্ডার করার দরকার আছে নাকি পরে করলেও চলে? স্যার ট্রান্সপোর্টেশনে যদি টাইম বেশি লাগে সেজন্য আগে থেকে অর্ডার। হ্যাঁ, ওটা বেসড অন ইম্পোর্টেশন, যদি আমি ইম্পোর্ট করে আনি সেক্ষেত্রে আমার ট্রান্সপোর্ট একটা ম্যাটার। আর যদি লোকাল ম্যাটেরিয়ালস হয় সেক্ষেত্রে দরকার নেই তোমার, তাই না? তাহলে কি হবে, তাতে কি শুধু শুধু আমার স্টোরে একটা স্পেস দখল করে থাকবে, তাই তো? আমি এটা পরও আনতে পারি। এটাকে বলে যে বের করে যে কোনটা আমার ইমিডিয়েট দরকার প্রোডাক্ট গুলো, সেগুলোকে এখনই অর্ডার করে দেওয়া, আর কোনটা আমার একটু পরে দরকার সেগুলোকে প্ল্যান করে রাখা, পাইপলাইনে রাখা, যে কোনটা পর আমি কোনটা অর্ডার করব। ওকে, এটাকে বলা হবে অর্ডারে রিশিডিউলিং। বুঝতে পারছি? জি স্যার। দেখো একটা ম্যাথ করব, দেখো আসলে ম্যাথ না ঠিক, একটা যে শিডিউলিং করা। দেখো এখানে বলা হচ্ছে গিভেন দ্য প্রোডাক্ট স্ট্রাকচার ট্রি ফর এ, এটা একটা ট্রি বলা হয়। তোমরা তো কখনো ইয়ের নাম শুনছো না, যে এমএলএম করে, যে ডান হাত বাম হাত, শুনছিলে কখনো? এমএলএম ব্যবসা করে না? শুনে নাই? আচ্ছা দেখো এটা একটা ট্রি মনে করি, এই ট্রি দুইটা ব্রাঞ্চ বি আর সি, বি এর দুইটা ব্রাঞ্চ ডি আর ই, একটা ট্রি দেখে মনে হচ্ছে না গাছের শাখা পোশাকের মতো? এটাকে বলা একটা ট্রি স্ট্রাকচার। এটা মানে হচ্ছে কি, খেয়াল করে দেখো, আমি যদি এ বানাতে চাই আমার এই 4টা বি লাগবে, 2টা সি লাগবে। আবার যদি আমি এই যে আমি বি বানাতে, বি বানানোর জন্য আমাকে দুইটা, মানে একটা বি এর জন্য আমাকে 2টা ডি লাগবে, একটা ই লাগবে। আবার এখানে সি এর জন্য 3টা ডি লাগবে, 2টা এফ লাগবে। কিছু বুঝতে পারতেছি? না স্যার। কি বুঝো নাই দেখে বলতেছি আমি, সাপোজ আমার একটা ট্রি বলতেছি যে আমার প্রোডাক্ট, আমার এ প্রোডাক্ট তৈরি করতে হবে। এবার এ প্রোডাক্ট তৈরি করতে আমাদের ধরনের ইনপুট লাগে, ম্যাটেরিয়ালস কি লাগে, একটা বি লাগে আর একটা বি আর সি লাগে। এটা বুঝছে, এটা বুঝছে? এ ম্যাটেরিয়াল তৈরির এই, স্যার বলো। স্যার বুঝেছি। আচ্ছা, বললাম আমি তো বি লাগে কয়টা, 4টা, সি লাগে 2টা, শেষ। এখন আবার আমি যে বি থেকে আমি এ বানাবো, বি বানাতে গেলে আমার আবার ডি এবং ই কে লাগে। তো কি কি লাগে? 2টা ডি লাগে, একটা ই লাগে, সেম। এটা একটা ট্রি শেপ। বলেছে given the product structure tree for A and the lead time and the demand information below, provide a material requirement plan that defines the number of units of each component and when they will be needed. দেখো আমাকে এই যে এ বি সি ডি এগুলো আছে না, এগুলো তৈরিতে আমাকে লিড টাইম দিয়ে দিছে, যে এ তৈরি করতে কদিন সময় লাগে, বি করতে কদিন লাগে, দেখো ডি করতে লাগে 3 দিন, ই করতে লাগে 4 দিন। বুঝতে পারছি? আর টোটাল যে ডিমান্ডটা বলছে আমাকে এটা আমাকে 10 দিনে শিডিউল করতে হবে আমাকে। ডে 10, 10 দিনের সময় আমাকে 50টা এ আমার রেডি চাই। আবার ডে 8 আমার 20টা বি রেডি চাই। মানে স্পেয়ারস মানে বলছে খুচরা খুচরা অংশগুলো। এখানে ফাইনাল প্রোডাক্টটা কি আমার এ না? খেয়াল করো তো, ফাইনাল প্রোডাক্ট তো আমার এ নাকি? জি স্যার। র মেটেরিয়ালস না এরা সবাই? এই জন্য বলছে যে ডে 10 আমার ফাইনাল প্রোডাক্ট লাগবে 50টা, আর ডে 8 আমার 20টা লাগবে বি স্পেয়ারস। স্পেয়ারস মানে কি, বি তো আমার ফাইনাল প্রোডাক্ট না, বাট 8ম দিনে আমার আমার এই 20টা বি আমি স্পেয়ারস মানে খুচরা আমি কোথাও বিক্রি করব আলাদা। আবার 6 ডেতে আবার 15টা ডি লাগবে আমার স্পেয়ারস। এটা আবার এডিশনাল ইনফরমেশন, এডিশনাল দরকার। মেইন টার্গেট হচ্ছে আমার কি, এই ডে 10 আমার 50টা এ তৈরি করা। এই দুইটা ঘর সবাই ক্লিয়ার? লিড টাইম আর ইউনিট ডিমান্ড গুলা? জি স্যার। আচ্ছা, কি মানে বস্তু কষ্ট হচ্ছে, ট্রিটা বেশি?
ট্রিটা একবার সেটা বুঝে নাও যে এ করতে কি কাকে কাকে লাগতেছে, আর নাম্বারগুলো বোঝাচ্ছে যে কয়টা করে লাগতেছে, একটা এ করতে 4টা স্যার বি। ট্রিটা বুঝেছি স্যার, কিন্তু স্যার টোটাল ইউনিট ডিমান্ডেড স্যার এটা স্যার কিভাবে স্যার মানে ইয়া করছে যে 6 দিনের সময় স্যার 15টা ডি অলরেডি হবে, বা 8 দিনের সময় 20টা বি হ্যাঁ হ্যাঁ, না হবে। না, আমি বলেছি যে ডে 10 এ তো আমি আলটিমেটলি 50টা এ নিব। খেয়াল করো, আমি ডে 10 এ যদি 50টা এ আমার লাগে, অবশ্যই 10 এর 10 দিনের আগে থেকে আমি এই বি সি এগুলো বানাবো, জি স্যার। তাই না? সো যখন আমি বি বানাবো, তো এই অষ্টম, খেয়াল করে দেখো, এই যে এ বানাতে সময় লাগে কয়দিন? একদিন না? জি স্যার। তো আমি যদি এই যে, তবে আমি ডে 10 এ আমি ডেলিভারি নিব 50টা এর। সো আমি কি অ্যাটলিস্ট 9 তারিখে, মানে 9 নাম্বার দিনে আমাকে এইটা রেডি রাখতে হবে না, এইটা তৈরি ম্যাটেরিয়াল গুলা? জি স্যার, বি আর সি দুইটাই রেডি থাকতে হবে তো, কারণ স্যার এ তো দুইটা দিয়েই বানাইতে হবে। অবশ্যই অবশ্যই, তাই বলতেছি। তো বি এ আমি আগে আসতেছে যেটা প্রথমটা, আমাকে অবশ্যই 9 নাম্বার দিনে যদি আমি রেডি রাখি, তাহলে আমি 10 নাম্বার দিনে আমি 50টা এ পেয়ে যাব। রেডি করতে পারবো। হ্যাঁ, আবার বি করতে লাগে আমার 2 দিন, রাইট? জি স্যার। তার মানে হুম। অষ্টম দিনে আমাকে বি রেডি রাখতে হবে, বি এর কাজ শুরু করতে হবে। জি স্যার। তো ওই অষ্টম যখন আমি বি এর কাজ করব, তখন আমি তো বিটা বানাবো কি এ এর জন্য, তাই না? জি স্যার। সাথে আমাকে এক্সট্রা 20টা বি আমাকে বানাতে হবে বাইরে কোথাও সাপ্লাই করার জন্য, স্পেয়ারস পার্টস। এবার কিছু বুঝছি? আমি তো এ এর জন্য ফার্স্টে আমি তো বি এ বানাবো যতগুলো লাগে, আমি এক্সট্রা করে 20টা বি বানাবো বাইরে, এটা খুচরা সেল করার জন্য। স্যার এটা বুঝতে একটু এক্সাম্পল দিয়ে বোঝাতেন, মানে এক্সাম্পল দিয়ে মনে করো, ওকে, ভালো কথা বলছো। মনে করো ফেব্রিকের কথাই মনে করি, ঠিক আছে? মনে করি আমি টি শার্ট তৈরি করবো 5টা। আমার এই যে এ, মানে হচ্ছে আমার 5টা টি শার্ট, মানে 50 এ মনে করো, 5 এ মনে করো। তো 5টা টি শার্ট তৈরি করতে গেলে আমার, মনে করো প্রতি টি শার্ট আমার 200 গ্রাম ফেব্রিক লাগে। কত গ্রাম ফেব্রিক লাগে আমার? 200 গ্রাম। 200 গ্রাম। এখন মনে করি যে বি, এটাই হচ্ছে আমার ফেব্রিক। ওকে, মনে করলাম কি 200 গ্রাম ফেব্রিক মানে 200 × 5 দিয়ে গুণ করো, 1000 গ্রাম না? জি স্যার। মানে 1 কেজি নাকি? 1 কেজি। 1 কেজি লাগবে আমার বি। আচ্ছা, তা আমি বললাম যখন আমি 1 কেজি বি বানাবো, সাথে আমি আরো 20 কেজি বি বেশি বানাবো, ফেব্রিক বেশি বানাবো, কারণ আমি এটাকে বাইরে এক জায়গায় সেল করব। ওটাকে আমি ফেব্রিক হিসেবে সেল করব, টি শার্ট হিসেবে না। ও এবার বুঝছি? জি স্যার। ওটা আমার এক্সট্রা ডিমান্ড। আমার মেইন থিম হচ্ছে টি শার্ট। মনে করো আমার ফ্যাক্টরিতে আমার স্পিনিং আছে, নিটিং আছে, ডাইং আছে, পুরো কম্পোজিটারি। ওকে, আমি আমার অ্যাপারেলের প্রোডাকশন টি শার্ট তৈরির জন্য আমি 1 কেজি ফেব্রিক বানাবো, সাথে আমি আবার খুচরা ফেব্রিকও সেল করি। এবার বুঝতে পারছি? মানে স্যার একটা অর্ডার চলাকালীন সময়ে শুধু অর্ডারটার উপরই ফোকাস করা হয় না, বাইরেও আবার মানে ওগুলো অবশ্যই, কারণ কম্পোজিট ফ্যাক্টরি এভাবেই চলে। কম্পোজিট মানে তা না সে শুধু তার নিজের কাজই করবে। তারপর যদি মনে করো যে নিজের কাজই শুধু করতে হয়, যদি কোনো সময় মনে করো যে অ্যাপারেলে কাজ নাই, অ্যাপারেল অর্ডার কমে গেছে, তাহলে কি নিটিং উইভিং সব বসে থাকবে? ডাইং বসে থাকবে? আমি ভাবছিলাম যে স্যার মানে অর্ডার ছাড়া ওরা নিজেরা প্রডিউস করে, কিন্তু ওই অর্ডারের মধ্যে এক্সট্রা যে স্পেয়ার করে রেডি করে ওটা আগে জানতাম না। বললাম না, নিজে প্রডিউস করে। তোমার অর্ডার নাই, তুমি এমনি প্রডিউস করে তুমি কাকে সেল করবা? অ্যাপারেলে কখনো কি অর্ডার ছাড়া কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা হয়? স্যার এই স্পেয়ার পার্ট গুলো স্যার কারা কিনে স্যার? আচ্ছা, ভালো কোশ্চেন করতো, কারা কিনে। তো এই যে আমি বলতেছি যে কম্পোজিট বলতেছি, তার মানে কি আমার ফেব্রিক আমি বানাই, তাই তো? তো যে শুধু অ্যাপারেল, তার ডাইং নিটিং নাই, ফেব্রিক সে কোত্থেকে আনবে? সে বাইরে থেকে কিনবে না? তো সেও মাঝে মধ্যে এসে কি এই সব কারখানা থেকেও কি ফেব্রিক নিয়ে যায়, এখানে অর্ডার করতে পারে সে। তোমরা একটা জিনিস জানো কি, ডাইং মেশিন কখনো অফ হয় না, জাস্ট আনলোডিং এর লোডিং এর টাইম। 24 ঘন্টা কিন্তু চলে না মিলগুলো, ডাইং নিটিং। জি স্যার, ডাইং মেশিন। মানে 3টা শিফটে চলে তো নাকি? তোমাদের জি। বড় দেখবে তোমার জব করে দেবে 3 শিফট। স্যার জানি স্যার। 3 শিফটে যখন চলে তখন অফ করেন, তার মানে কি অ্যাপারেল তো ঠিকই বন্ধ থাকে, অ্যাপারেল তো 24 ঘন্টা চলে না, তাই না? অ্যাপারেল তো অফ হয়।
এরা যা অফার, এরা কি করে তাহলে? এরা কি শুধু শুধুই প্রোডাক্ট বানিয়ে রাখে? না, এদেরও বাইরে তারা আউটসোর্সিং করে। বুঝতে পারছি? জি স্যার। মনে করো ডিবিএল গ্রুপ, আমি যেখানে ছিলাম আগে, ডিবিএল গ্রুপ পার ডে তোমার 1500 টন ডাইং ক্যাপাসিটি, 1500 টন। সেই 1500 টন ফিডব্যাক, 1500 টন পুরোটা তো আর আমার নিজেদের দরকার নাই, সে বাইরেও অর্ডার নেয়, বাইরেরও কাজ করে সে। অল ওভার প্রিন্টের ক্যাপাসিটি অলমোস্ট 20 টন পার ডে। কিন্তু রেগুলার নিডে কত? ফ্যাক্টরির জন্য হাইয়েস্ট তোমার 10-12 টন দরকার হয়, বাকি 8 টন সব বাইরের কাজ করে। বুঝতে পেরেছি? So, জি এটাকেই জি বলে স্যার। যে শুধু এই যে টি শার্ট তৈরির জন্য যেটা তা না, সে বাহিরে করার জন্য তার এই ডিমান্ডটা দরকার, স্পেয়ারস। এবার বুঝতে পারছি কথাগুলা? জি স্যার। জি স্যার। বুঝতে পারলে খুব ভালো। হ্যাঁ, সমস্যা নাই, কোশ্চেন করবা, কোশ্চেন করতে গেলে অনেক কিছু এখান থেকে বের হয়ে আসা। একটা জিনিস মনে রাখবা, কখনোই ফ্যাক্টরি গুলোতে কম্পোজিট হয়। সাপোজ একটা ডেঞ্জারাস একটা তোমাকে থিম বলি। এই যে মনে করো তোমার কোভিড এর সময় আমাদের কি হলো, আমাদের অ্যাপারেল অর্ডার গুলো স্ট্যাক হয়ে গেল না, ফাইনাল গার্মেন্টস অর্ডার গুলা বায়রা নিবে না, বায়রা পোস্টপোন করে দিল। তাহলে এই তারপরে এই যে 3টা মাস যে গ্যাপ ছিল, মনে করো 3 মাস তো আমরা 2 মাসের মধ্যে গ্যাপ ছিল অ্যাপারেল ফ্লোরটা, হ্যাঁ। এখন আগের অর্ডার গুলোতে বায়ার নিচ্ছে না, নতুন করে বায়ার অর্ডার দিচ্ছেও না, এরকম না সিচুয়েশনটা ছিল। জি স্যার। এই সময় আমার ডাইং মিটিং, এরা কি বসে থাকবে সবাই? তারপর মনে হয় সব মৌসুমে বা সব সিজনে কিন্তু সেম ধরনের প্রোডাক্ট অর্ডার আসে না। দেখা যায় যে কোনো সিজনে প্রোডাক্ট অর্ডারটা ভালো, কোনো সিজনে প্রোডাক্ট অর্ডারটা কমে গেল। তখন কি আমার এই নিটিং ডাইং এত টাকা সেটা বসে থাকবে? এরা তখন বাইরের কাজ করে তাদের ফ্যাক্টরি চালানোর জন্য। এবং মোস্ট অফ দা কেস দেখা যায় কি জানো, যে বাইরের কাজ করে তার বেশি ইনকামটা করে নেয় নিজের নিজের কাজের থেকে। আর নিজেদের প্রফিটটা স্প্লিট হয়ে যাচ্ছে, নিজেদের প্রফিটটা কিছু চলে যাচ্ছে নিটিং এ চলে যাচ্ছে, কিছু ডাইং এ চলে যাচ্ছে, কিছু গার্মেন্টস চলে যাচ্ছে, এরকম। বাট বাইরের কাজটা তারা ভালো প্রাইসে করতে পারে। আর কোয়ালিটি যখন ভালো দিচ্ছে, তখন বাইরে ফ্যাক্টরি তারা এখানে দৌড়ায় আসবে ভালো কোয়ালিটি নেওয়ার জন্য। দেখো আমি একটা করি, তো এই গেল আমার ট্রিটা গেল আমার লিড টাইম আর ইউনিট ডিমান্ডেড। দেখো বলছে ফার্স্ট দ্য নাম্বার অফ ইউনিটস অফ এ আর শিডিউল ব্যাকওয়ার্ডস টু অ্যালাউ ফর দেয়ার লিড টাইমস। দেখো ব্যাক কথাটা মানে কি, দেখো আমার যখন এই যে 10 নম্বর দিনে বলছে আমার ডে 10 এ 50 ইউনিট লাগবে এর, মনে আছে? এই যে এটা দেখো, আমি এখানে যে 1 থেকে 10 পর্যন্ত লিখছি রিকোয়ার্ড আমার কত, এই 10 নম্বর দিনে আমার রিকোয়ার্ড কত, 50, তাই না? জি এর স্যার। আমি এখন একটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করব। এটা ব্যাকওয়ার্ড হবে না, দেখো তো। আমি যখন ফাইনাল 10 ধরলাম যে 10 দিনে 50, তার মানে কি আমি এখন ফার্স্ট এর হিসাব করলাম, দেন আমি ধীরে ধীরে কি বি হিসাব করবো, জি স্যার। আগে আসবো না ব্যাকওয়ার্ড দিকে। আচ্ছা, এটাই বলছে। So in the materials requirement plan below, we have to place an order of 50 units of A on the 9th day to receive them on 10th day. আমি কি জানি এ বানাতে লাগে একদিন, এই যে দেখো এর কত, একদিন। সো অবশ্যই 9 ডেতে আমাকে এই এ এর ম্যাটেরিয়াল গুলা রেডি রাখতে হবে, মানে এ এর জন্য অর্ডার প্লেস করতে হবে আমার 9 নাম্বার দিনে, তাহলেই আমি 10 নাম্বার দিনে এই প্রোডাক্টটা পেয়ে যাব। ক্লিয়ার না? জি স্যার, একদিন লাগবে। এই জন্য আমি 9 নাম্বার দিন অর্ডার করবো এটাকে আমি। জি স্যার। এখন দেখো এটা করতে আমার কি লাগে। এখন নেক্সট উই নিড টু স্টার্ট শিডিউলিং দ্য কম্পোনেন্ট দ্যাট মেক আপ এ। এখন আমাকে দেখতে হবে কি যে এই যে 50টা আমি অর্ডার করব এ এর জন্য, তার জন্য কি কি ম্যাট্রিক্স লাগবে। দেখো ইন দ্য কেস অফ কম্পোনেন্ট বি, যখন বি মানে কি, দেখো উই নিড 4B ফর ইচ এ। এটা লেখা আছে না এখানে, দেখো একটা এ তৈরি করতে কটা লাগে, 4টা বি লাগে না? তো সিন্স জি স্যার। জি তোমার স্যার। 50টাই দরকার, তার মানে বি লাগবে কয়টা, 200টা না? 4 into 50 200। 200টা লাগবে কারণ এর থেকে ভেঙে বি 4টা। হ্যাঁ, গুড। Again we back the schedule up for necessary 2 days for lead time. এখন এই যে দেখো আমি তাহলে নিচে কি লিখলাম, আবার নিচে বি এখন আনলাম, রিকোয়ার্ড বি কত, এই নিচে বরাবর লিখবো 200। ওকে, লিখলাম কত, 200। এখন খেয়াল করে দেখো এই যে বি করতে কয়দিন সময় লাগে, লিড টাইম 2 দিন না বি এর? জি স্যার, 2 দিন লিড টাইম। বি এর অর্ডার আমরা করতে হবে কি 2 দিন আগে আনা এখান থেকে 7 নাম্বার দিনে। জি স্যার। আচ্ছা, সাথে যে আমি বলছিলাম না স্পেয়ার লাগবে আমার, 8ম দিনে আমার লাগবে একটা বেশি 20 নিতে ইউনিটের হবে। স্পেয়ার। হ্যাঁ, তো এটার জন্য 2 দিন আবার আগে আগে করতে হবে প্লেসমেন্টটা। জি স্যার।
এটা তো 8 নাম্বার দিনে 20টা, তার মানে হচ্ছে 8 থেকে 2 দিন আগে 6 নাম্বার দিনে রাইট 20টা নিয়ে নিতে হবে। আরেকটা ছিল 9 নাম্বার, তাই এটাকে 7 নাম্বার করে দিছি। 7 নাম্বার দিনে নিয়েছিলাম। জি স্যার, বুঝেছি। এইবার দেখো, এবার মনে হয় বুঝতে একটু কষ্ট হবে, দেখে নাও। তো কি বলতেছে, আমি বি পর্যন্ত করেছিলাম না? এখন দেখো সি। সি করতে কি লাগে আমার? 2 লাগে না? 2টা লাগে না সি? তাহলে 50 ইন্টু 2 কত হবে? 100 না? এটার জন্য 9 নাম্বার দিনে এগুলো স্যার, ডিলিট হবে এগুলাকে। 100টা পিস লাগবে 9 নাম্বার দিনে। এটা লিড টাইম, সি এর লিড টাইম হচ্ছে 1 দিন। তার এই যে মানে 8 নাম্বার ডে থেকে হচ্ছে ইয়ে হবে। এটা হবে 8 নাম্বার দিনে হলো 100। জি স্যার। বুঝতে পারছি? আচ্ছা, এখন স্পেয়ার পার্ট ছিল না, এজন্য কিছু অ্যাড হবে না। এখানে নাই। ওকে, এখন আসি আমরা ডি এর হিসাবে। ডি যখন করব, খেয়াল করে দেখো, আমার এই যে একটা সি তৈরি করতে আমার লাগতেছে 3টা ডি। এটাকে খেয়াল করো, আমার এই একটা সি করতে লাগতেছে 3টা ডি লাগতেছে। তা আমার সি লাগে কয়টা? 100টা না? জি ডি স্যার। লাগবে 300। এটা 3 গুণ হবে না এখানে? জি স্যার। 300। ওকে, দেন দেখো, স্যার বির জন্য ডি ডি লাগতেছে। ডি এর জন্য ডি না, সি এর জন্য ডি লাগতেছে। এটা স্যার সি, বি এর জন্য ডি লাগতেছে। স্যার দেখেন একটু স্যার, বি একটার জন্য 2টা ডি লাগতেছে, আবার সি এর একটার জন্য 3টা ডি লাগতেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা বলি, বি এ তৈরি করতে গিয়ে দুটোতে কমন ডি লাগে, বা বি জি স্যার, লাগে কি দুইটা বলতে ডি, চাচ্ছিলাম লাগে স্যার। 3টা ডি। আমি এখন সি এর জন্য আমি এখানে লিখলাম 300। ওকে, এখন আমার যে বি, যে বি আছে না এখানে, আমার বি করতে লাগে 2টা ডি লাগে না? জি স্যার। এই যে আমি এখানে যে বি এর মানটা, বি এর জায়গায় আমি এখানে লিখবো 400। 200 ইন্টু 2, 400। একটু প্যাচ লাগতেছে না কথাগুলা? স্যার পুরাই প্যাচ লাগে গেছে এখন। ঠিক আছে, ভালো, তুমি একটু রিল্যাক্সে দেখো ব্যাপারটা। আমি ফার্স্ট থেকে দেখো, এখান থেকে এখানে লাগবে এ, তাই আমি এগুলো এখানে লিখছি না, বি আর সি। খেয়াল করো, তো বি এর তোমার অর্ডার প্লেসমেন্ট ছিল কোথায়? এখানে না? এটা না বি এর অর্ডার প্লেসমেন্ট 200? জি স্যার। ওকে, এখন আমি কি করি, যেখানে আমি শেষ করি সেখান থেকে শুরু করি। দেখো খেয়াল করো, আমার এটা ছিল শেষ 50 ছিল, এটার জন্য অর্ডার প্লেসমেন্ট, আমি এখান থেকে রিকোয়ারমেন্ট দিলাম, রাইট? জি স্যার। আবার যখন অর্ডার প্লেসমেন্ট কোথায়? এখানে, এখানে শেষ না 100, জি স্যার। আমি এখান থেকে রিকোয়ারমেন্ট দিব 300। জি স্যার। দেখো এই যে এটা কিন্তু আবার অর্ডার প্লেসমেন্টের শেষ সীমানা 200, এই বরাবর আমি লিখছি এখানে 400। হ্যাঁ স্যার, এবার কি বুঝছি? মানে অ্যামাউন্ট অনুসারে ডাবল করে হ্যাঁ, দিয়েছে ওখানে এখানে মনে আমার হয়। আগেরটার রিকোয়ার্ড শেষ, প্লেসমেন্ট শেষ, সেখানে আমার পরটা রিকোয়ার্ড শুরু। জি স্যার। ওকে, এখন বলছিলাম যে তোমার ষষ্ঠ দিনে 6 নম্বর দিনে আবার কি ই লাগে না, স্পেয়ার্স লাগে না? 15টা জি ডি স্যার। হয়ে গেল। এই যে 15টা ডি, এখানে থেকে আরেকটা প্যাচ মারছে। এতক্ষণ বলছে আমার 15টা লাগবে, এখন বলতেছে না, আমি আরো 40টা লাগবে আমার এখানে। এখানে আরো 40 অ্যাড করে দিছে। অ্যাড করে দিলে কত? 55 হয় না? 40 প্লাস 15 স্যার 55। 40 অ্যাড না করলে 15ই শুধু যোগ হইতো না অ্যাড না স্যার? করলে হয়তো 15, মানে এখানে আরেকটা প্যাচ দিয়ে বসে এখানে আরো 40টা অ্যাড করে দিতে। ওকে, তাই হয়ে গেল কত? 55। ওকে, এখন দেখো এই যে এটা কি ডি না? ডি কত লাগে? কয়দিন? 3 দিন না? দেখো লিড টাইম কত? 3 দিন না? জি স্যার। এটা তো ছিল রিকোয়ারমেন্ট, তাহলে প্লেসমেন্ট হবে কবে? 3 দিন আগে না? এই দেখো প্লেসমেন্ট 5 তারিখে, লাগবে 8 তারিখে। বুঝছি? স্যার এটা আরেকবার একটু বলেন। বললাম লিড টাইম লাগে 3 দিন ডি তৈরি করতে। জি স্যার। তো যখন আমার লাগবে 8 তারিখে 300 পিস লাগবে ডি, অর্ডার করবো কবে আমি? 3 দিন আগে না? 5 জি তারিখে না? স্যার। এই যে 5 জি তারিখে। স্যার। আবার 7 তারিখে লাগে 400 ইউনিট, অর্ডার করবো কবে? 4 তারিখে। 3 দিন আগে আগে ব্যাকওয়ার্ডে। তো 55 লাগে 6ষ্ঠ দিনে, অর্ডার করবো কবে? 3য় দিনে। 3টার জন্য 3টা ডেট হয়ে গেছে। 3টে, হ্যাঁ 3টার জন্য একদিন করে আগাচ্ছি আমি, কারণ 3 এটা লাগতেছে না আমার, তাই তো আগাচ্ছি। ওকে, স্যার এখানে কি মানে 2টা 55, মানে 2 ভাবে, মানে আমাদের টোটাল লাগতেছে 55 ইনটু 2 টোটাল স্পেয়ারসটা ডি এর, তাই না?
কোনটা 55 মানে সি এর যে ডি আছে সেটাও আমার 55 স্পেয়ার্স, আবার বি এর যে ডি আছে সেটাও তো 55 স্পেয়ার্স, এখানে দুইটা 55 এখানে। আচ্ছা আমি এই যে এখানে 300 কেন আসছে, 3 গুণ করে আসছে না জি 100 স্যার, এর সাথে, 400 কেন 2 গুণ করে আসছে না, জি স্যার। এটা আমি আসলে গুণ করছি, তো এটা যোগ করছে 40 প্লাস। এটা জাস্ট নরমাল ইউনিট, কারণ সেটা এটা সম্পর্কিত না। আমি বলেছিলাম এটা একটা বাইরের অর্ডার, এটা আমার এ তৈরিতে না কাজে লাগবে না। জি ওই পঞ্চান্ন আর এই পঞ্চান্ন সেম, একটা হচ্ছে অর্ডারের কোয়ান্টিটি আর একটা হ্যাঁ, হচ্ছে অর্ডারের এই প্লেসমেন্ট, সবই হচ্ছে মানে আমার কোয়ান্টিটি বের করে পরে ম্যাটেরিয়াল, কবে হবে ওইটা বের করা হয়েছে, তাই না স্যার? সবই হ্যাঁ সবই হচ্ছে এটা আমার এ তৈরির জন্য, বাট এই 55 কি ভিন্ন, এই 20 কি আমার ভিন্ন ডিমান্ড, এটা এখানকার না, বাট এটাও আমাকে কনসিকুয়েন্সের সাথে সাথে আমাকে করতে হবে এটা। ওকে, তো এটা এটা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড এই 55। এই গেল আমার ডি এর হিসাব। এখন ই তে আসো, ডি তৈরি করতে ই দেয় কয়টা, একটা করে, তাই তো নাকি? জি স্যার। এটা লাগতেছে না তো, কি বি এর নিচে হবে না? এই যে বি, এগুলো বি ছিল না, জি স্যার, তো এখানে কত লাগে? তো এই 200 হবে এই যে 200 টোটাল, কি হবে, 200। একটা করে লাগতেছে, মাল্টিপ্লাই হবে না। আচ্ছা লাগলো 200। ওকে, সাথে এই যে দেখো 20 দিল কি, স্পেয়ার পার্ট 20টা। পার্ট দিল একটা ই, এটা থেকে গেল, মনে করে দিলাম 6ষ্ঠ দিনে লাগবে, এটা মনে এখানে বলে নাই, এটা এখানে বলে নাই। আচ্ছা এটা দেখলে বুঝে যাবা, এটা হচ্ছে স্পেয়ার পার্টসটা। এখন কি করলো দেখো, এখন ই তৈরি করতে সময় লাগে কত, দেখো লিড টাইম কত, 4 দিন, দেখছো 4 দিন লাগে। সো যদি আমি 200 ইউনিট অর্ডার দিই 7 তারিখে, রিকোয়ার্ড প্লেসমেন্ট করবো কবে, আমি 4 দিন আগে না? 3 তারিখে ওকে, সেইভাবে 20 কি 1 ঘর আগে যাবে। হয়ে যাবে। লাস্ট ওয়ান এফ। এখন এফ লাগে কয়টা, সি তৈরি করতে এফ লাগে 2টা, সি কয়টা দরকার আমার, 100টা না, এই জন্য এটা 200 হয়ে গেছে। 200 হয়ে গেছে। এখন এফ তৈরি করতে লাগে লিড টাইম লাগে 1 দিন, সো প্লেসমেন্ট হবে 1 দিন আগে। একদিন আগে। ছোট একটা জায়গা অনেক পেশালো জিনিস, তাই না এটা? জি স্যার, এটা আসলে অনেক প্র্যাকটিসের প্রয়োজন এই জিনিসটা করতে। প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক বলছো। এখন ক্লাস শেষ করার পরে, এখন না দেখে 2 ঘন্টা পরে বিকালবেলা যদি পারো একবার এটা নিয়ে বসবা, বসে খালি শুধু ব্যাক ওয়ার্ক ক্যালকুলেট করতে থাকবা, খেয়াল করবা যে আমার রিকোয়ার্ড যেই দিন প্লেসমেন্ট হবে লিড টাইম অনুসারে তার আগের দিন, এভাবে সিরিয়াল বাই কাউন্ট করে যাবা, একবার বুঝে ফেললে আর কিছুই না এটা। স্যার স্যার স্পেয়ার পার্ট যেগুলা, হ্যাঁ। স্যার সেগুলোর কি মানে অর্ডার প্লেসমেন্টটা রেগুলার যেগুলো আমার লাগবে সেগুলোর একদিন আগে হবে? না না না, আমি বলে দিছি আমার কোন কোন দিন আমার স্পেয়ার পার্টস লাগবে। আমি কোশ্চেনে বলেই দিয়েছিলাম যে আমার 8 আর 6 অষ্টম দিনে আমার 20টা বিল লাগবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, তোমার ঠিক আছে। দেখে মনে হচ্ছে এটা একদিন আগে চলে গেছে, একদিন আগে তা না। হ্যাঁ একদিন আগে কেন গেছে, কারণ লিড টাইম অনুসারে তার একদিন আগে গেছে। আমি বলে দিয়েছিলাম যে 6ষ্ঠ দিনে আমার 55 মিনিট লাগবে, সো এটা ওই অনুসারে লিড টাইম অনুসারে আগে গেছে। জি ওকে, স্যার। পড়ে ফেলো সবাই। জি, স্যার। স্যার আমাদের এরকম আরেকটা একটা ফাঁকা দেখে একটা দিয়ে দেন, আমরা ট্রাই করে দেখি হয় কিনা, তারপর স্যার না হয় আপনার সাথে স্যার মানে ম্যাচ করে দেখবো যে আসলে কতটুকু বুঝতে পেরেছি। দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবনি, হ্যাঁ আজকে হয়তো চেষ্টা করে দিই, বুঝি নাই স্যার মার্ক ছাড়া অ্যাসাইনমেন্ট। মার্ক দিব না, পড়াশোনা আগে শিখো, এত মার্ক চিন্তা করতেছো কেন? কারণ স্যার মার্ক দিলে হয় কি স্যার, প্রেসার পড়ে স্যার। তখন কপি করো সবাই সবারটা, বুঝবা না কেউ। স্যার এমন কি হতে পারে ডি কে আবার ভেঙে এফ, জে কে আবার ই কে আবার। মনে মনে চিন্তা তখন করছো, আমি বললাম না ফাঁকা দিতে, আমি এটা চিন্তা করে নিছি আরো বড় করবো এটা আমি। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা না, যেটাই করি আগে তো এটা আমাকে নিজে করতে হবে, তাই না? দিলেই তো হবে না, আগে জি স্যার। আমাকে করতে হবে, তারপর দিতে হবে তোমাদের। স্যার এই লিড টাইমের ক্যালকুলেশন সবই তো মার্চেন্টাইজাররা করে, ওখানে যদি কোনো একটা ক্যালকুলেশনে ভুল হয়ে যায় তখন হচ্ছে প্রোডাক্ট। তুমি ফাইনাল যেটা বুঝলা, তোমার কাছে মনে হচ্ছে স্যার এটা স্যার কেন বলাছে একটা বেসলেস ম্যাটার, এটা বেসলেস না। খালি যদি এই লিড টাইম যদি খালি একবার কাউন্টিং এ ভুল করো, তোমার তোমার নাম, তোমাকে এখন ফাইনালি তোমার অনেক কিছু শুনবা। তোমরা টিএনএ শুনছো? টিএনএ কারে বলে? জি স্যার, আমাদের এই সেমিস্টারে আছে স্যার, আমরা মার্চেন্টাইজিং ক্লাস পড়তেছি। হচ্ছে তাই না? কে কে নিচ্ছে, কোন স্যার নিচ্ছে মার্চেন্টাইজিং?
হাসান শেখ স্যার নিচ্ছেন আমাদের টিএনএ। উনি একাই নিচ্ছেন? হ্যাঁ, উনারই পার্ট এটা, টিএনএ এর পুরোটাই উনিই নিয়েছেন। না না, পুরো মার্চেন্ডাইজিং কে কে নিচ্ছে? টেম চ্যাপ্টার টেম স্যার নাই? আরশাদ স্যার আর আরশাদ হাসান স্যার, স্যার। আরশাদ স্যার আরশাদ স্যার আছে। ওকে, এই যে স্যার যে টিএনএ পড়াচ্ছেন না, কি বলে টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার নাকি? জি স্যার। এটা একদম মার্চেন্ডাইজারের প্রথম মূল মন্ত্র, কাজ করা। এইটা যদি ঠিক মতো করতে না পারে সে কোনো মার্চেন্ডাইজারই না। তাকে এই একদম যখন অর্ডার পাবে একদম লাস্টে তাকে এখানে পুট করতে ডেট, ঠিক আছে? এই শিপমেন্ট ডেট ধরে তার আগে প্রোডাকশনে ফিনিশিং লিড টাইম, ফিনিশিং ডেট, তার আগে সুইং ডেট, তার আগে কাটিং ডেট, ফেব্রিক ইনহাউস ডেট, র মেটেরিয়াল ইনহাউস ডেট, সব তাকে লিড টাইম ধরে 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 তাকে আজকের দিনে বা আগামী 5 দিন পর তাকে আসতে হবে। স্যার লিড টাইমটা যদি আগে থেকে ফিক্স থাকে স্যার, যেমন টিএনএ তে আমরা যেটা করি ওই ক্ষেত্রে স্যার এটা এক্সেল এ কিন্তু বসিয়ে দিলে অটোমেটিকলি অ্যান্সারটা চলে আসে স্যার। মানে এটা কিন্তু একটা সুবিধা স্যার। কিন্তু এখন আমরা যেটা করতেছি স্পেয়ার পার্টস, এটাও কি স্যার এরকম ফিক্সড থাকলে কিন্তু স্যার এক্সেল এ বসিয়ে দিলে একদম অটোমেটিকলি অ্যান্সার চলে আসার কথা। কখনো দেখছো এরকম এক্সেল এর ফরম্যাট? স্যার এক্সেল এ ফরম্যাট করা যাবে আমার ধারণা, কারণ স্যার ওইটাতে তো স্যার ডেট ফিক্স থাকে যে এতদিন আগে কাট করতে হবে, এতদিন আগে ফেব্রিক আনতে হবে, ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ আনতে হবে। ওই ক্ষেত্রে তো স্যার ডেট স্যার এভাবে পিছিয়ে পিছিয়ে দেওয়া থাকে। তো ওই ক্ষেত্রে স্যার মানে স্যার যদি মানে ফাইনাল ডেটটা স্যার বসানো হয় অটোমেটিকলি স্যার ডেট গুলো চলে আসার কথা। ভালো বলছো, তোমার কথা, তোমার লজিকটা গুড, ভালো। বাট আমি আমার 3 ইয়ার্স এর ক্যারিয়ারে আমি দেখি নাই কোনো মার্চেন্ট বা কোনো মার্চেন্ট সিনিয়র দেখি নাই আমি অটোমেটিক এক্সেলে কাজ করতে। ঠিক আছে, তোমার কথাটা ফাইন, তুমি যে বলতে থাকো সার্ভারের মধ্যে থাকবে, আমি এখানে আমার অর্ডার কোয়ান্টিটি পুট করব, আমি ডেট শিপমেন্ট ডেট দিয়ে দিব, বাকি সবটা আমাকে এসে অটোমেটিক সবাই ক্যালকুলেট দিয়ে দেবে নাকি, এরকমটা না? আর স্যার প্রত্যেকটা স্যার বায়ার ওয়াইজ কিন্তু স্যার এই সিস্টেমটা স্যার ফিক্স থাকে। আমি যত মানে আমাদেরকে স্যার বলছে যে এক এক বায়ারের জন্য এক এক এরকম একটা স্যার মানে লিস্টই থাকে যে এতদিন আগে আনবো, এতদিন আগে। তো ওই বায়ার ওয়াইজ একটা করে শিট থাকবে, তো সেটা শুধু বসাবে অটোমেটিকলি অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা শোনো, তোমার কাছে এটা অনেক কঠিন মনে হচ্ছে, এমন কঠিন কিছুই না এটা, বুঝছো? তখন তুমি যেটা বললে না ফিক্স থাকে, বায়ার তোমাকে ফিক্স করে দিচ্ছে কোনটা, যে আমার শিপমেন্ট ডেট অমুক দিন হবে, সে তোমাকে তোমার লিড টাইম দিয়ে দিছে। এখন তোমার ফেব্রিক আনতে কত সময় লাগবে, তুমি বানাবা নাকি ইম্পোর্ট করে আনবা, তুমি ট্রিমসটা কোত্থেকে আনবা, কবে আনবে, এটা তোমার ডিসিশন এগুলা। তুমি যে বললে না সেট করা থাকে, হ্যাঁ, যখন বায়ারের জন্য একটা টিম হয়ে যায়, একটা 8-10 জনের একটা টিম কাজ করে, তারা শুধু এমএনএস নিয়ে বা এইচএনএম নিয়ে কাজ করতেছে, তখন তারা একটা আইডিয়াল ফর্মেট ফলো করে যে আমার এমএনএস সবসময় শিপমেন্ট 60 দিন লিড টাইমে হয়, ফেব্রিকটা অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে আনতে হবে। এটা একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া, এটা কেউ ফিক্স করে বলে দিতে পারবে না। স্যার বায়ার তো শর্ট টিএনএ আর লং টিএনএ তে মানে ওখানে মেইনলি কাটিং ডেট, তারপর হচ্ছে এয়ার শিপমেন্ট ডেট, তারপর হচ্ছে ট্রিম অ্যাপ্রুভাল, ওগুলো আর কি বলে দেয়। কিন্তু এখানে তো এ বি সি ডি এগুলো তো আমরা মেইনলি র মেটেরিয়াল বা সাপ্লায়ারের যে জিনিসগুলো ওগুলোই বুঝাচ্ছে না। তুমি মনে রাখবা বাঙালি কোনো সাপ্লায়ার এমন নাই। তুমি তো আমাদের যখন যাবা দেখবে আমরা কিন্তু ম্যাক্সিমাম মেটেরিয়াল আমরা এখন আমাদের দেশ থেকে সোর্স করি, আমরা বাইরে থেকে করি না। বাইরে থেকে কোনটা করি, মনে করো নিউ কোনো টেকনোলজি বা আমাদের দেশে টেকনোলজি নাই, মেশিন নাই, ওইটা যখন করি তখন আমাদের দেশে বেশি কস্ট যাবে। মনে করো হোল বাংলাদেশের মধ্যে এটা ম্যাক্সিমাম হয় অ্যাক্সেসরিজের ক্ষেত্রে হয়। মনে করো আমি একবার এই প্রবলেম পড়েছিলাম, আমার একটা পলি ব্যাগ দরকার ছিল, একটা কিট সেটের মধ্যে একটা পলি ব্যাগ লাগবে। পলিব্যাগটা ক্যাটাগরি এরকম, এটা সব দিকে সিল করা। সিলটা কি মানে হিট প্রেস যেমন সিল করে না কোনো পলিকে, হিট প্রেস করে এরকম সিল করা ব্যাগটা। তো এই ব্যাগটা বানানোর যে মেশিন লাগে সেই মেশিনটা অনলি বাংলাদেশে তো 2টা ফ্যাক্টরিতে আছে। একটা হচ্ছে মন্ডল গ্রুপের মন্ট্রিন্সে আছে, আর একটা হচ্ছে কি তোমার কি ও নাকি একটা ফ্যাক্টরি আছে ওখানে আছে। তো মন্ট্রিন্সে আমার এই পলিটা তৈরি করতে গেলে আমার লাগতো পার পিস পলিতে প্রায় 26 সেন্ট। খেয়াল করো 26 সেন্ট আমার লাগতো, সে কস্টিং করেছিল যে পার পলিতে লাগবে 26 সেন্ট। আচ্ছা, তো এই মেশিনটা আর কোথাও নাই, তো আমি তখন ঝামেলা পড়ে গেলাম, তাই না, যে আসলে কিভাবে করবো। এখন 26 হাজার আমি পে করি, আমার প্রোডাক্টে এখানে প্রফিটই থাকবে না আমার, বুঝতে পারছি? তো আলটিমেট তখন কি করবো, তখন আমরা চায়না চলে গেলাম। চায়নাতে সেম প্রোডাক্ট আমি অর্ডার দিলাম, ওরা আমাকে স্যাম্পল পাঠালো একটা, ওরা আমাকে মাত্র 3 সেন্টে করে দিল এই পলিটা। স্যার ওরা কি কম নিছে নাকি বাংলাদেশে বেশি ডিমান্ড করতেছিল? বাংলাদেশ আমাকে বলছিল 26 সেন্ট, চায়না আমাকে দিচ্ছে অনলি 3 সেন্ট, 3।
স্যার ওরা এত প্রফিট মানে এত এত চাচ্ছিল। হ্যাঁ, কারণ এই মেশিন তো আর কারো কাছে নাই, সে তখন রাজা, দেশের রাজা সে, ও বুঝো ঠিক না, আছে। সে তো অনেক টাকা দিয়ে মেশিনটা কিনে আনছে, চাইবে না সে? খুব স্বাভাবিক, হুম, ঠিক বুঝতে আছে। পারছি। এই জন্য চায়না আমাকে দিচ্ছে অনলি 3 সেন্টে, কিন্তু প্রবলেমটা কোথায়, চায়না থেকে আমার আবার লিড টাইম লাগবে বেশি, কারণ আমাকে তো এটা শিপে করে আনতে হবে, আমি তো এয়ারে করে আনতে পারবো না। সো অর্ডারটা আমাকে ওকে অ্যাডভান্স দিতে হবে এবং ওকে পেমেন্টটা আগে করতে হবে আমাকে, ফার্স্ট শর্ত। স্যার আজকের মতো ক্লাসটা থাক স্যার, সব ভুলে যাচ্ছি। আচ্ছা ভুলে যাও না, ওরা তো আনতে আনতে যাচ্ছে, তুমি প্রবলেম হলে তুমি বের হয়ে যাও। আচ্ছা, তো শোনো, তো এই যে আমি অর্ডারটা যে প্লেস করতে হচ্ছে আমাকে, এই কারণে কি হলো, আমার সেটা আমি চায়নায় চলে গেলাম, তো তখন আমার লিড টাইম বেড়ে গেল না, কেন তাকে আমার শিপিং এ আনতে হবে। সো এইসব ম্যাটার করে, এগুলোকে ফিক্স বলতে পারবে না আসলে যে আমার, তুমি যেটা বললা যে এটা যে কোশ্চেন গুলো আমি ডেট দিয়ে দিব, আমার অটোমেটিক ডেট গুলো চলে আসবে, এগুলো ফিক্স না। আর বাঙালি সাপ্লাই কখনোই কেউ কারো কথা রাখে না, ডেট দিবে আগামী পরশুদিন ডেলিভারি করবো, কোনোদিনও পরশু ডেলিভারি করতে পারবে না, তা 2 দিন পরে করবে। ওকে, এই জন্য এই টিএনএ ক্যালকুলেশনটা খুব স্মুথলি হাতে করাই বেটার, যে টাইম ধরে ধরে। আর বেসিক্যালি না, সত্যি কথা বলতে কি আসলে টিএনএ ফলো তো করা হয় না, দিন শেষে এই বাঙালি সাপ্লাই গুলোর কারণে সব ভেইন হয়ে যায়, আর কিছু না। স্যার বাঙালি সাপ্লায়ারদের জন্য দেখা যায় লিড টাইমের সাথে আরো স্পেয়ার টাইম যোগ করতে হয়, তারপরে অবশ্যই হচ্ছে তো করতে হয়, সে যদি বলে আমাদের টাইম 5 দিন, তুমি ধরো মিনিমাম 7 দিন, মাস তুমি 7 দিন ধরবা, তার মানে তুমি তো ফোন করতে করতে তুমি তো পাগল হয়ে যাবে এখান থেকে, যে প্রোডাক্ট কই আমার। এখন তোমাকে তো তোমার বায়ার শিপমেন্ট ডিলে করলে ধরাই দিবে ডিসকাউন্ট, ধরাই দিবে তোমার এয়ার শিপমেন্ট ধরাই দিবে, বাট আমরা সেটা করতে পারি না। হ্যাঁ, এটাও কথা, যখন আবার আমি যদি কোনো সাপ্লাইয়ের কারণে আমাদের লিড টাইম মিস হয়, যদি আমাকে এয়ার শিপমেন্ট করতে হয়, দেন কি করে ফ্যাক্টরি জানো, এই যে যে শিপমেন্ট তার ক্যান্সেল বা যে তার ডিলে হইলো, যে বেশি কস্ট লাগলো এয়ারে, এটার একটা ফাইন করে ওই সাপ্লায়ারকে। আমি নিজেই একবার আমার ইলাস্টিক সাপ্লাই কোম্পানিকে ফাইন করেছি স্যার 1200 তখন ডলার। ব্যাকওয়ার্ড ফাইনিং হয় আর কি। আমি একটা ইলাস্টিক সাপ্লায়ার আমাকে ডিলে করেছিল বিধায় আমাকে জাস্ট ভেঙে, মানে অর্ধেক কোয়ান্টিটি প্রোডাক্ট আমাকে পরের দিনই এয়ার করতে হয়েছিল। এয়ার ফ্রেট কস্ট লাগছিল আমার $1254। এই পুরো ডলারটাই আমি আমার সাপ্লায়ারকে আমি ক্লেম করছি, ওকে আমি পেমেন্টই দেইনি এটার জন্য, স্যার বিকজ অফ হিজ ডিলে। পুরাটা হ্যাঁ, স্যার পুরো উনি কি স্যার এটাকে দিতে বাউন্ড মানে অবশ্যই দিতে হবে। বাউন্ড কেন, কারণ ও তো আমাদের পেমেন্ট পায়নি আমার কাছে এখনো, আমি তো প্রোডাক্ট পাওয়ার পর শিপমেন্ট করবো, তারপর আমি ওকে টাকা দিব। স্যার যদি এরকম হইতো যে ওর অ্যামাউন্ট থেকে আপনার ডিলে অ্যামাউন্টটা বেশি আসতেছে, তখন যদি না দিত কোনো কারণে, হ্যাঁ, তখন তখন আমি তাকে তো আগের পেমেন্ট করতামই না, তাকে আমি তখন আরো ওইটা মিনিমাইজেবল, ফার্দার আমি কোনো অর্ডার তখন তার থেকে আমি মিনিমাইজ করে নিব। জি তো স্যার। এটা তখন নেগোশিয়েবল, বাট আমি এক চান্সে এটা আমি রাইটস রাখি, যে তোমার কারণে আমাকে ডিলে করতে হয়েছে, আমি তোমার পেমেন্ট দিব না, কারণ আমাকে তো বাইরে ধরা দিচ্ছে না ডিলেটা, আমার দরকার ছিল না $1200 এয়ার ফ্রেট কস্ট দেওয়ার এক্সট্রা, বাট আমি দিলাম। ওকে, কারোরই আসলে ছাড় দেওয়ার কিছু নাই, সবই টাকা পয়সার ব্যাপার, ছাড় দিবে কেন বলো, কারণ বাইরেরও তো লস হচ্ছে, তুমি যদি ডিলে ডিলে করো, ওর স্টোর ফাঁকা থাকবে, কাস্টমার ঘুরে যাবে, ও তো সেল হবে না, ওরও লস না, কেউ কারো লস নিবে না। আচ্ছা ওকে, আজকে শেষ করলাম, হ্যাঁ, তোমরা এই ম্যাচটা দেখো, আর এই পরের ম্যাচটা দেখো তোমরা একটু, তো এই যে পরের ম্যাচগুলো দেখো তো, পরে 2টা ম্যাচ আছে, এখানে একটা আছে, এটা একটা আছে, এদের দেখে দেখো, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে নেক্সট উইকে দেখা হবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।